ক্যানভাসের প্রত্যেককে, যারা ক্যানভাসের এই অর্গানাইজ করেছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা। সঙ্গে সঙ্গে ক্যানভাসের সঙ্গে যুক্ত নয় অথচ আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তাদেরকে সকলকে আমার শুভেচ্ছা। যারা গুরুজন আছেন তাদের একটু জোরে বলবেন। আচ্ছা, একটু কাছে গিয়ে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি যারা ক্যানভাসের সঙ্গে যুক্ত আছেন তাদেরও যেমন শুভেচ্ছা, যারা ক্যানভাসের এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন তাদেরও শুভেচ্ছা। যারা গুরুজন আছেন তাদের প্রণাম, আর যারা সমবয়সী বা ছোট শুভেচ্ছা জানাই আজকের এই অনুষ্ঠানে। প্রথমেই মিতাদি একটা কথা বলেছিলেন ইন্ট্রোডাকশনে, যে জার্নি শুরু করেন। কিছুদিন আগে আমার এরকম একটা ইন্টারভিউ হয়েছিল, একজন নিয়েছিলেন সৌরভ চ্যাটার্জি, তা উনিও এরকম আমাকে জার্নি কথাটা বলেছেন যে আমি জার্নি শুরু করেছি। আমি সেক্ষেত্রেও যা বলেছিলাম এখানেও সেই কথাটাই বলি যে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আমি এটাকে জার্নি বলতে রাজি নই, বা বলা উচিত নয়। এটা আমি আমার মতো করে বলি যে জার্নি নয়। তার কারণ জার্নি হচ্ছে বিশেষ একটা রাস্তা পাওয়ার পর বহু দূর যদি আমরা যাই সেটাকে আমরা জার্নি বলি। কিন্তু আমাদের এই পথ চলাটা, আমি বলবো পথ চলা জাস্ট, এটা এখনো কোনো জার্নির পর্যায়ে কিছু নয়। তাই জার্নি হবে একটা বিশেষ জিনিস নিয়ে দীর্ঘক্ষণ পথ চললে জার্নি। যেমন আমরা বাজারে গেলাম, অফিসে গেলাম, ঘুরে এলাম, এই সারাদিন ধরে প্রচুর এদিক ওদার ঘুরলাম, এটাকে জার্নি বলা হয়। আমি বলি কি আমাদের পথ চলা। যাই হোক, এই পথ চলাতে শুরু। এবার আমি এই আলোচনার বিষয়টাকে একটুখানি অন্যরকম ভাবে ভাবতে চাইছিলাম। যে ধরুন আমি আমার পোর্টফোলিওটা দেখাবো, এই একই পোর্টফোলিওতে তিনটে জায়গাকে কভার করতে পারে। যারা সবে ছবি তুলছেন, যারা বেশ কিছুদিন ছবি তুলে ফেলেছেন, এবং যারা ছবিটাকে নিয়ে ফটোগ্রাফি নিয়ে, আমি সেখানে ছবি বলতে ফটোগ্রাফি বোঝাচ্ছি, আরো গভীর ভাবে ভাবতে চাই। এবং আর একটা জিনিস বোঝাতে চাইছি যে আমরা কিন্তু ফটোগ্রাফি তো একটা মাধ্যম, এর মাধ্যমে বিভিন্ন কাজ হয়, প্রচুর কাজ হয়, বিভিন্ন তার শাখা প্রশাখা, কিন্তু আমরা আর্ট ফর্মটাকে এখানে বেছে নিয়েছি। কাজে আমরা যা কথা বলছি আর্ট ফর্মের উপরেই আমাদের এই বক্তব্য বা কথোপকথন আলোচনা চলতে পারে। এবং প্রথমে বলে নেওয়া দরকার যে আর্টের যেমন একটা প্রথাগত তার হিস্ট্রি, তার দীর্ঘদিনের যে চলার পথ পেইন্টিংস এর, সেটা যেমন ভাবে পড়ানো হয়, আমরা তো সেভাবে মানে চর্চিত হয়ে আসেনি। তাই আমাদের গুলো হচ্ছে থেকে দেখে রেখে গুরুজনদের কাছ থেকে নিয়ে পাওয়া। তাই তথ্য এবং তত্ত্বের মধ্যে হয়তো পুঁথিগত বিষয়ে কোনো জিনিস এখানে নাও পেতে পারেন, কিন্তু সেগুলো আমি বিশ্বাস করি, যার ফলে আমার এই বিশ্বাসের উপর ভরসা করে আপনাদের সঙ্গে আলোচনায় যোগ দেব। তা আমি মনে করেছি যে প্রথমেই বলতে আমার কাছে বেশ কিছু কোশ্চেন এসেছিল, যদি সেই কোশ্চেন গুলো একবার শুরু করে দেয়া যায়, বলা যায়, তাহলে আমার মনে হয় আমার বলাটাও একেবারে সেই গতেই চলতে থাকবে। তবু আমি আমার মতো বলি, পরে হয়তো কোশ্চেন গুলো আসবে। আমি কিছুটা দেখেছি, যেমন কোশ্চেনের মধ্যে ছিল আর্ট কাকে বলে, মানে আর্ট কি, হ্যাঁ, ফটোগ্রাফি কি আর্ট বা কি, এরকম আর কি। তা প্রথমেই একটুখানি বলি যে আমি যতটুকু জানি তাতে সরাসরি যে আমাদের ফটোগ্রাফি হয় না, নর্মালি তাকে মানে সরাসরি একে ফটোগ্রাফিকে আর্ট বলা হতো না। এবং আর্ট না বলার কারণে দেখবেন এখনো অনেক পেইন্টাররা আছেন যারা একটু হলেও হয়তো অন্যভাবে দেখেন, যেহেতু ফটোগ্রাফির এক্সিবিশন দেখতেই হয়তো যাচ্ছেন না। কিন্তু সারা পৃথিবীতে মানে এখন তো দিন একেবারে পাল্টে গেছে। আমি বলতে চাইছি যে আমাদের দেশের কথা বলছি, এখানে অনেক পেইন্টারকে আমি নিজেও দেখেছি যে একটু হয়তো অন্যরকম ভাবে ভাবছেন, এবং তারকে ভুল আমি বলবো না, তিনি যে একেবারে সম্পূর্ণ ভুল বলবো না। তার কেন সম্পূর্ণ বলবো না, তার কারণ তিনি কিছুটা হলেও ফটোগ্রাফির মাধ্যমের অগ্রগতি সম্বন্ধে
তার জানার বিষয়ে আমার মনে হয় একটুখানি কম বা অভাব আছে বলে, বা সম্পূর্ণ পরিষ্কার ধারণা নেই বলে হয়তো তিনি এরকম ভাবে ভাবতে পারেন। আবার এরকম বহু পেন্টারদের আমি দেখেছি যারা উপযাচক হয়ে দেখতে এসছেন, আবার কারো কারো দেখেননি, ভুলে ভেঙেছেন। তা আমি সেই দিক দিয়েই আসি যে ফটোগ্রাফিকে কেন আর্ট বলা হয়। তার কারণ আমি রবীন্দ্রনাথের একটা কথা দিয়ে শুরু করি। হ্যাঁ, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ একটা জায়গায় বলছেন, চোখ খুললাম আর বন্ধ করলাম, হয়ে গেল ছবি। এই চোখ খুললাম আর বন্ধ করলাম বিষয়টাকে উনি বলতে চেয়েছেন যে ক্যামেরার কথা। ক্যামেরায় চোখটা খোলা হয়, মানে আমরা যেমন শাটারে মানে অ্যাপারচার খোলা হলো বন্ধ হলো, মানে শাটার খুললো আর বন্ধ হলো, এই কথাকেই উনি এরকম ভাবে বলেছিলেন যে চোখ খুললাম আর বন্ধ হলো, হয়ে গেল ছবি। হ্যাঁ, ছবি তো তার নয়। ঠিক তেমনি ভাবে আর এক জায়গায় উনি বলছেন যে যারা প্রকৃতির হুবহু নকল করে তারা প্রকৃতি থেকে চুরি করে। আর এই ধৈর্য, অর্থাৎ এই চুরি করার ধৈর্য এবং শৌর্য দেখে যারা বাহবা দেয় তারা মানব শিল্পের মর্যাদাই বোঝে না। একেবারে স্পষ্ট। যখন আমি আমার এই লাইনটা আমি পড়েছিলাম, হ্যাঁ, রাশিয়ার চিঠিতে এটা ছিল লেখা, যে এমন সুন্দরভাবে লাইনটা পড়ার পর আমার মনে হলো দাগ কেটে গেল মনে, যে তাহলে আমরা ক্যামেরায় তো সব হুবহু যা দেখছি তাই তো তুলে আনি। ক্যামেরাতে তো অন্য কিছু নয়, বরঞ্চ আমরা যা চোখে দেখতে পাই তার থেকে অনেক বেশি দেখতে পাই। যা দেখতে পাচ্ছি না তাকেও তুলে নিয়ে আসে। আমরা একটা পাতা তুললে পাতার একেবারে শিরা উপশিরা পর্যন্ত তুলে নিয়ে চলে আসে। তার মানে হুবহু যা আছে প্রকৃতিতে তারই একেবারে নকলই হলো। কিন্তু ফটোগ্রাফি মানে আর্ট তো তা নয়। আর্ট হচ্ছে মানুষের মনের ফাইনেস্ট যে অনুভূতিগুলো, তিনি যে অনুভব করেছেন, যে অনুভূতিগুলো তার, সেইটাকে প্রকাশ করাই হলো আর্টের উদ্দেশ্য। তাহলে আর্টের উদ্দেশ্য যদি তার মনের সূক্ষ্ম অতি সূক্ষ্ম অনুভূতিটাকে প্রকাশ করা হয়, তাহলে ক্যামেরা দিয়ে যেটা তুলছি সেখানে অনুভূতি সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রকাশটা, শিল্পীর প্রকাশ কোথায় হলো? শিল্পীর প্রকাশ তো তাতে হলো না। তাই ফটোগ্রাফি কে আর্টের দিকে ধরা হলো না। ঠিক এইরকম একটা জায়গা থেকে তাহলে ফটোগ্রাফিটা কি? একেবারে হার্ড রিয়ালিস্টিক, অর্থাৎ অতি বাস্তব, অতি বাস্তবতা। এই অতি বাস্তবতাটা আমাদের যখন পেইন্টিং শুরু হয়েছিল তখনও কিন্তু এই অতি বাস্তবতাটাকেই কিন্তু ধরে নিয়ে পেইন্টিং শুরু হয়েছিল। এবং কে কত সুন্দর একেবারে হুবহু আঁকতে পারেন সেটাই তার মুন্সিয়ানা ছিল এবং তাকেই বাহবা দেয়া হতো। আস্তে আস্তে ধারণা পাল্টে গেল, বলা হলো সূক্ষ্মাতি সূক্ষ্ম নয়, চাই একেবারে শিল্পী মনে যা চায়, শিল্পী যা চান তারই প্রকাশ। প্রকৃতিতে যা আছে তা আমরা চাই না। সেইখান থেকে যেমন পেইন্টাররা নিজেদের পথ আস্তে আস্তে ভাঙতে শুরু করলেন, দেখবেন একেবারে রিয়ালিজম মানে রিয়ালিস্টিক ছবি থেকে আস্তে আস্তে পেইন্টিং যেমন আস্তে আস্তে ভেঙে ইমপ্রেশনিজম, এক্সপ্রেশনিজম, সুরিয়ালিজম, এই যে বিভিন্ন ইজম বা একটা ধারার মধ্যে দিয়ে মানে ভাঙছে, ছবি ভাঙছে। একই সময়ে রিয়ালিস্টিক হচ্ছে, ইমপ্রেশনিস্টিকের ছবি হচ্ছে, হ্যাঁ, ডাডাজমের হচ্ছে, সুরিয়ালিজমের হচ্ছে, অ্যাবস্ট্রাক্টের ছবি হচ্ছে, সবই হচ্ছে, একই সময় হচ্ছে। এটা হচ্ছে একটা মাধ্যম, একটা ধরন। কে কোন ধরনে বা কে কোন মিডিয়ায় এবং কে কোন রাস্তাতে গেলে তিনি তার নিজস্ব ইচ্ছাটাকে বা অনুভূতিটাকে প্রকাশ করতে পারবেন, এটা তার একটা রাস্তা। তাহলে কেউ ইমপ্রেশনিজমও হতে পারেন, অ্যাবস্ট্রাক্টিজমও হতে পারেন, কিউবিজমও হতে পারেন, রিয়ালিজমও হতে পারেন। যার যেটা ভালো লাগবে তিনি সেইখান দিয়েই যাবেন। বিষয়টা হচ্ছে আলাদা। তা এইবার হচ্ছে কথা হচ্ছে যে তাহলে কি প্রকাশ হবে? প্রকাশ হবে শিল্পী তার নিজস্ব একটা
রাস্তা দিয়ে তার নিজের মনের ইচ্ছাটাকে প্রকাশ করবেন। এই প্রকাশের ইচ্ছার যে ধরন তাকে আমরা বলি স্টাইল। মজার ব্যাপার হচ্ছে ফটোগ্রাফির বলুন আর পেন্টিংস বলুন, যে কোনো কিছুরই যতদিন ধরে তার ইতিহাস চলে আসছে, স্টাইলের ইতিহাস ততদিনই আসছে। তার মানে ইতিহাস যেমন মাধ্যমের, ইতিহাস তেমনি স্টাইলের। তার মানে প্রত্যেকের ইচ্ছা তো আলাদা, বা ধরা যেতে পারে একই জিনিসে প্রকাশ হবে, প্রকাশটা একই করছেন, মানে নিজের ইচ্ছাটাকে প্রকাশ করছেন একভাবে, আর একজন আর একভাবে। তাহলে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে একই জিনিসকে প্রকাশ করেন। কি প্রকাশ করেন? প্রকাশ হচ্ছে সত্যের প্রকাশ। শিল্প সবসময় সত্যকে ধরে। মজার ব্যাপার একটা জায়গায়, এই যে যেমন আমরা গল্প বলি, গল্প এবং উপন্যাস, গল্পতে থাকে ঘটনার ঘন ঘটা, শুধু ঘটনার ঘটনা। একটা উপন্যাসে কিন্তু তা থাকে না। উপন্যাসে প্রত্যেকটা চরিত্রকে বিশ্লেষণ করে তার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো তুলতে তুলতে যায়। একটা সময় দেখা যায় সে হয়তো হেরে গেছে, বাস্তবে হেরে গেছে, কিন্তু দেখা যায় জীবন যুদ্ধে, জীবন দর্শনে সে জিতে গেছে। তাহলে জীবন দর্শনটা হচ্ছে উপন্যাসের মূল বিষয়, ওটা হচ্ছে সত্য। তেমনি শিল্পের একেবারে মূল জিনিস হচ্ছে কোনো না কোনো সত্যকে সে উপস্থাপন করে, অর্থাৎ সত্যান্বেষণ যাকে বলা যায়। তাহলে আমাদের প্রশ্ন হতেই পারে, সত্য তো সত্যই, তাকে আবার বিভিন্ন স্টাইল বা বিভিন্ন রকম উপায়ে আবার তাকে প্রকাশ করার দরকারটা কি? মজাটা তো এইখানেই। এই যে নিজস্ব ধারণায় প্রকাশ করবে, কেননা সত্য তো একরকম ভাবে সকলের কাছে ধরা যায় না। সত্য নিজের কাছে, আমার কাছে যেমন, আপনার কাছেও তেমনি সত্য আলাদা রকম ভাবে ধরা হয়। ঠিক তেমনি ভাবে আমি যেভাবে আমার সত্যকে দেখবো, বা আমার যে ভিউকে দেখবো, আমার দর্শন দিয়ে আমি যেভাবে দেখতে চাই, আপনার দর্শন দিয়ে আপনি সেই সত্যকে সেরকম ভাবেই দেখবেন। সেই জন্যই প্রত্যেকের আলাদা আলাদা মাধ্যম, আবার একই মাধ্যমে হলেও স্টাইল আলাদা আলাদা হয়ে যায়। হয়তো কিছুটা ব্যাখ্যা করতে পারলাম এই বিষয়টা। এবার আমরা আসি যে এই যে ফটোগ্রাফি তাহলে কখনো আর্ট হয়। এই ক্ষেত্রেই আমাদের মনে রাখতে হবে যে এই যে হার্ড রিয়ালিটি, যেটাকে আমরা হুবহু বাস্তবের নকল বলছি, যা দেখে মানুষ বাহবাদ দিত ফটোগ্রাফিকে, কিন্তু বাহবাদ দিতে শুরু করলো না আর্ট হিসাবে। ফটোগ্রাফি তখনই আর্ট হয়ে উঠতে শুরু করবে যখন ফটোগ্রাফিও ওর নকল বা একেবারে প্রকৃতির হুবহু রিয়ালিস্টিক মাধ্যম বা রিয়ালিস্টিক ফর্মটাকে আস্তে আস্তে ভেঙে ফেলতে পারবে। মনে করে দেখুন, ঠিক এইভাবে আজ থেকে কত বছর আগে সেই রাজল্যান্ডার বা আমাদের হেনরি পিচ রবিনসন বা অন্যান্য যত আর্টিস্ট, এবং তারপর থেকে আমাদের দেশে বিদেশে কত আর্টিস্ট সারা পৃথিবী থেকে চেষ্টা করে গেছেন, কি বিভিন্ন রকম নানা রকম এক্সপেরিমেন্ট করেছেন এবং এফেক্টস তৈরি করেছেন। এই যে পাস রিলিফ, সোলারাইজেশন, ব্রিক সোলারাইজেশন, টোনালি বা টোনোরামা বলুন, ফিশার্স এফেক্ট বলুন, মন্টেজ, কত কি তৈরি করেছেন। এই এত কিছু তৈরি করার উদ্দেশ্য কি? ভাবতে হবে। এদেরকে আমাদের মাথায় রাখতে হবে, এদেরকে মানে প্রণম্য হিসাবে ধরতে হবে। তার কারণ এরাই প্রথম চেষ্টা করেছিলেন এই এফেক্টস দিয়ে এই প্রচন্ড রকমের বাস্তবতা, অর্থাৎ হার্ড রিয়ালিস্টিকটাকে কিভাবে ভেঙে ফেলা যায়। মনে রাখা দরকার যে হার্ড রিয়ালিটি ভেঙে ফেললে তার থেকে কিন্তু আসল জিনিসটা কিন্তু সরে না, আসল জিনিসটা কিন্তু ওর মধ্যেই থেকে যায়। আমরা দেখেছি, অনেকে তো শুনবেন কথাটা, যে এস্টাবলিশ ট্রুথ থ্রু আনরিয়ালিটি, অর্থাৎ অবাস্তবতার মাধ্যমে সত্যকে উপস্থাপন। তাহলে সত্য থাকছে, তাকে অবাস্তবতার মধ্যে দিয়ে উপস্থাপন, অর্থাৎ যাকে হার্ড রিয়ালিটি নয় তার মধ্যে থেকে ঠিক খুঁজে নেওয়া যাবে। অর্থাৎ ছবিতে ছবিই থাকবে, কিন্তু আপনি আপনার মতো ঠিক খুঁজে পাবেন তাকে, সত্য আছে ওর মধ্যে, লুকানো আছে। তাহলে আমরা দেখবো কি করে? এই যে দেখা কথাটা, এই এক সুন্দর কথা,
একটু আগেই মানে একটা জায়গায় দেখছিলাম যে যেমন স্বামীজি বলছিলেন খাবারের সঙ্গে যখন ভক্তি যুক্ত হয় তখন খাবার প্রসাদ হয়ে যায়। ঘরে যখন ভক্তি আসে তখন সেটা মন্দির হয়ে যায়। আমরা বেড়াতে যাই যখন, সেখানে যখন ভক্তি যুক্ত হয় তখন সেটা তীর্থ হয়। ঠিক আমি অনেকগুলোই বলেছেন, আমি ঠিক এইটাই বলতে চাইছি, আমাদের এই সাধারণ দেখাতে যখন বোধ যুক্ত হয়, আমাদের সাধারণ দেখাতে যখন বোধ যুক্ত হয়, এই বোধ যুক্ত দেখাই শিল্পের সৃষ্টি করে। এই বোধ যুক্ত দেখা, বোধ কি? বোধ এমন একটা চর্চা, এমন একটা পারিপার্শ্বিক অবস্থা, তার জীবন চর্চা প্রতিদিনকার তার ভাবনা চিন্তা সমস্ত কিছু মিলে মিশে এমন একটা তার মধ্যে বোধ তৈরি হয়। ওই সেই জীবনানন্দ দাশের একটা কবিতার একটা লাইন ছিল যে আমি তারে পারি না এড়াতে, আমি থামি সেও থেমে পড়ে, মানে আমি চলি সে চলে পিছে পিছে, আমি তারে পারি না এড়াতে। এই এমন একটা বোধ যখন আমাদের মানুষের মধ্যে ঢুকবে, ওই ভক্তি যখন ঢুকে একটার মধ্যে একটা পাল্টে যায়, এই বোধ যখন আমাদের মধ্যে ঢুকবে তখন আমরা তাকে এড়াতে পারবো না। এই এড়াতে না পারা যে বোধ, সেই আমার দেখাকে পাল্টে দেয়। অর্থাৎ আমরা যখন দেখি, আমরা যখন সাধারণ জিনিসকে দেখি, সেটা আর সাধারণ জিনিস থাকে না, সেটা একটা অসাধারণ জায়গায় পৌঁছে যায়, সেটা আমাদের এই দেখার মাধ্যমে। এই দেখাটা এক একজনের এক এক রকম হবে। কাজে মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে অ্যাস্থেটিক্যাল, সাইকোলজিক্যাল, ফিলোসফিক্যাল, প্রত্যেকটা মানুষ যেমন আলাদা, প্রত্যেকটা মানুষই তো অ্যাবস্ট্রাক্ট। আপনি দেখবেন আপনার ছেলে মেয়ে বউ মা বাবা কাউকেই আপনি খুব যে একটা ভালো চেনেন তা কিন্তু নয়, এমনকি আপনি নিজেকেও হয়তো ভালো চেনেন, মানে আমরাও নিজেরা ভালো চিনি না নিজেদেরকে, তার কারণ আমার মনই তো অ্যাবস্ট্রাক্ট, আমি তো বুঝতেই পারি না, তার চেহারাই জানি না। যাই হোক, এবার আমরা আমাদের একটু অন্য জায়গায় এই কথা বলতে বলতে তো সময় এত মানে কম এটার, যে ছবি দেখানো আর এই কথা বলা সব একসঙ্গে চলতেই থাকবে। হ্যাঁ, এইবার আমি বলি যে কোনো একটা জিনিস আপনি দেখলেন, তাকে মনে হলো রিয়ালিস্টিক, দেখবেন আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন একটা জিনিসকে, দেখবেন আপনি অন্য ধারায় মানে অন্যরকম ভাবে তাকে দেখতে পাচ্ছেন। আরে শান্তনুদা, স্ক্রিনটা শেয়ার করছেন কেন? ওহো শান্তনুদা, ও করছে, ওকে করতে দাও, ও চলে এসেছে, ও করে দেবে বললো। ওহো, আমি কি বলবো? হ্যাঁ 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 আপনি বলুন, হ্যাঁ আপনি বলুন শম্ভুদা। হ্যাঁ, এই যে দেখাটা, এই দেখা ক্যামেরা দিয়ে কি দেখলেন সেটা পরের কথা। দেখবেন দুটো হয়, ক্যামেরা দিয়ে দেখতে দেখতে ক্যামেরা ছাড়া দেখতে শেখেন, আবার খালি চোখে দেখতে দেখতে ক্যামেরা দিয়ে কিভাবে দেখা যায় সেটাও কিন্তু আমরা শিখে ফেলি। এইটা কিন্তু এই যে দেখাটা আমি বললাম, এই দেখাটা কিন্তু খালি চোখের দেখা নয়, এটা বোধযুক্ত দেখা, মানে সেই যে মনটা, এই চর্চিত মনের দেখাটা এইরকম ভাবে দেখে ফেলে। এবং আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এই যে ক্যামেরায় যা দেখলো সেটা কিন্তু ক্যামেরার দেখা, আমাদের দেখা নয়। এটা কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন যে আমরা যখন ছবি তুলি, দেখা যায় যেটার ছবি তুলছি, যেটা ভেবে তুলছি, হয়তো ক্যামেরা এত ভালো প্রসেসর এবং এত ভালো লেন্স যে আমি যা দেখেছিলাম খালি চোখে তার থেকে অতি সূক্ষ্ম, অতি ভালো আরো অনেক কিছু সে দিয়ে দিল। তো মজার ব্যাপার, আমি তো এত কিছু চাইনি, ক্যামেরা যা দিল আমি তো এত কিছু চাইনি, আমার তো এত দরকার নেই, ফলে ক্যামেরা যা দেয় তা আমার প্রয়োজনের অতিরিক্ত। তাহলে তাকে কি করতে হবে? বাদ দিতে হবে। আবার এমনও হতে পারে আমি যা চাই তা ক্যামেরায় পেলাম না, তাহলে প্রয়োজনে অন্য কোনো জায়গা থেকে এনে আমার মনের ইচ্ছা প্রকাশ করার জন্য ছবিতে যুক্ত করতে হবে। তাহলে এই জায়গায় পরিষ্কার হলো যে আমি যা ক্যামেরাতে পাই সেটা আমার সম্পূর্ণ মনের ইচ্ছা নয়। আমরা কম্প্রোমাইজ করি, আমরা মেনে নিই যা ক্যামেরা যা দিয়েছে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যা চাই তা ক্যামেরা দেয় না।
বেশিরভাগ সময় দেয় না। তাই আমাদের কি করতে হয়, নাই যা পেয়েছি তার থেকে বাদ দিতে হয়, অথবা যা আমি পাইনি, যেটা এই ছবিতে পাবো না, সেটা আর একটা ছবি তুলে দরকার হলে যুক্ত করতে হবে। এই যে মন্টেজ, এই আমাদের তো ফটোগ্রাফি মানে একেবারে হিস্ট্রিতে একদম আলোড়ন তৈরি করে দিয়েছে, যে আমাদের নিজের মনেদের ইচ্ছা একেবারে সম্পূর্ণভাবে তুলে নিয়ে আসার জন্য যা নেই তাকে বাদ দেবো, যা দরকার আছে মানে যেটা আমি অতিরিক্ত পেয়েছি বাদ দেবো, আর যেটা পাইনি তাকে যুক্ত করবো। এটা একেবারে পরিষ্কার হলো। এখানে আর্টের ক্ষেত্রে এটাই হচ্ছে মূল বিষয়। তা সেটাকে যদি ধরা যায়, অনেক ফটোগ্রাফার আছেন যে যা আমি তুলছি কেন আমি কাটাছেঁড়া করব। মজার ব্যাপার, কাটাছেঁড়া করলেই যে ওটা ভালো ছবি হবে তাও হতে পারে না। আবার টাইপ অনেক ছবি দেখলো না, কি হলো, থেমে গেল? হ্যাঁ, থেমে গেল কেন? হ্যাঁ, নেই, বোধহয় নেই। ছবি করলেই যে ওটা খারাপ ছবি হবে তাও হতে পারে না। ডাইরেক্ট ডাইরেক্ট ছবি তুলে মাস্টারই দরকার আছে, যে একেবারে জায়গায় আনা, সেটা খুব বিরল দৃষ্টান্ত আর কি। যাই হোক, আমরা আসতে পারলাম যে আর্টের বিষয় নিয়ে, যে আর্ট হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম মনের অনুভূতিটাকে প্রকাশ করা। সেই প্রকাশ করার জন্য ক্যামেরা সাফিসিয়েন্ট নয়, অর্থাৎ ক্যামেরা দিয়ে যা দেখবো তার সঙ্গে আমাদের নিজের দিককে যুক্ত করতে পারে, বাদও দিতে হতে পারে। মজার ব্যাপার, বেশিরভাগ ক্ষেত্রে এই বাদ দেওয়াটাই হচ্ছে আসল বিষয়। অর্থাৎ যখনই আপনি একটা ছবি তুলে আপনার ছবিকে বারবার দেখবেন এবং তার থেকে মনে হবে এটা অপ্রয়োজনীয়, তাকে বাদ দিতে থাকবেন, বাদ দিতে থাকবেন এবং বাদ দিতে থাকবেন। দেখবেন যত বাদ দিতে থাকছেন তত ছবির গুণাগুণ কিন্তু আপনার কাছে বেড়ে যাচ্ছে। আপনাদের মনে হতে পারে যে এটা বাড়ছে না, সেটা আপনার প্রাথমিক, যদি মনে করেন যে সেটা হচ্ছে প্রাথমিক অবস্থা। তারপর যত আপনার উন্নততর অবস্থায় আপনি উঠবেন, তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার বাদ দিয়ে দিয়ে মনে হবে যে ছবিতে অপ্রয়োজনীয়। একই ছবি 2 বছর, 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর দেখবেন মনে হবে অনেক কিছু বাদ দিলে ভালো হতো। এই বাদ দিয়ে দিয়ে যে জায়গায় আসছে, অর্থাৎ একেবারে এমন সুন্দর জায়গায় একটা চলে আসবে যেখানে অন্য কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সামান্য উপাদান, সেই উপাদানটাই আপনার সমস্ত সত্যকে উপস্থাপন করছে, আপনার সমস্ত ভাবনাকে, আপনার সমস্ত অনুভূতিকে সে উপস্থাপিত করে দিয়েছে অলরেডি। তাহলে এটা আমাদের কাছে একটা জায়গায় প্রশ্ন হতে পারে যে এটা কিভাবে আসবে, এটা ওরকম ভাবে আসবে। ধরুন আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমাকে শিল্পী রামানন্দ বাবু একদিন গল্প করতে করতে এরকম একটা উদাহরণ দিয়েছিলেন যে দুজন পথচারী যাচ্ছেন, তার রাস্তার পাশে দেখতে পাচ্ছেন একটা পাথরের মূর্তি স্কাল্পচার তৈরি করছেন, ভাস্কর তৈরি করছেন। তারা দুজন, একজন আরেকজনকে বলছে, দেখছো তো শিল্পী কি সুন্দর মূর্তি তৈরি করছে। এটা শুনে ওই মূর্তি, আর্টিস্ট না কিন্তু, পাথরের মূর্তি বলে উঠলো, এই ভাস্কর আমাকে কোথায় তৈরি করলো, স্কাল্পচার আমাকে তৈরি করলো কোথায়, আমি তো এই পাথরের মধ্যেই ছিলাম, ও তো শুধু আমাকে বের করলো মাত্র। দেখুন ঘটনা কিন্তু সত্যি। যে মূর্তিটা তৈরি হয়েছে, ভাস্কর তো শুধুমাত্র কেটে 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 পাথর থেকে বের করে দিলেন। তার মানে আমাদের কাজও কিন্তু তাই, এই ভাস্করের মতো। আমরা যে ছবি তুলেছি তাতে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দুটো মিলেমিশে আছে। তার থেকে শুধু অপ্রয়োজনীয় বাদ দিতে 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 আমার মনের ইচ্ছা, আমার প্রয়োজনীয় জিনিসটুকুকে ঠিক যখন বের করে একদম যখন মানে একেবারে বলছে মহাসন্ধিক্ষণ যাকে বলে, যে আমার মনের মতো হয়ে গেল, বাহ, বেরিয়ে গেল নিজের মন থেকে, এই তো এটাই আমি চেয়েছিলাম। সেখানেই আমার ওই কাজটি সম্পূর্ণ হলো। যতক্ষণ না ওটা সম্পূর্ণ হচ্ছে, কারোর পছন্দ অপছন্দের কোনো জায়গা এখানে নেই। একমাত্র শিল্পী যিনি ছবি করছেন তার পছন্দ অপছন্দই এখানে মাত্র প্রাধান্য। তিনি যার ভালো লাগবে সেটাই একমাত্র প্রাধান্য, একমাত্র জায়গা। অন্য কারোর কোনো মতামত কিচ্ছু যায় আসে না। কারোর ভালো লাগলো ভালো, না লাগলেও কিচ্ছু যায় আসে না। বেশ, এবার মনে হয় এরকম তো চলতেই থাকবো। আমার মনে হয় এবার একটু ছবি থেকে যাই, তাহলে কিছুটা ভালো লাগবে। এখানে কে ইয়ে করছেন, মিতাদি বলছেন না গৌতম দা? না, শান্তিদা শেয়ার করছেন, অলরেডি করেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি দেখতে আচ্ছা পাচ্ছেন? হ্যাঁ করেছেন। আমি হ্যাঁ দেখছি। আমি, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন ছবি?
ছবি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি ছবি দেখতে পাচ্ছি। আমি বলছি, সকলকে বলছি যে এই যে ছবিগুলো, এই ছবিগুলো হয়তো কিছুদিন আগে একটা ইন্টারভিউ হয়েছে তাতে দেখা, বা আমার এমপিআর পোর্টফোলিওতে দেখা, বা কোনো জায়গায় না কোনো জন্য নিজে নিজেও হয়তো দেখেছেন। তবু আমার মনে হয় যারা নতুন ছবি তুলছেন, তিনটে ভাগ করা যায় এই পোর্টফোলিও দেখতে গেলে। সেটা হচ্ছে যারা নতুন ছবি তুলছেন এখন, তাহলে মনে হতে পারে আমি কি ছবি তুলবো, কিভাবে ছবি তুলবো, তাদের সামনে এটা একটা উদাহরণ হতে পারে যে আপনাকে সমুদ্র, ভিডিওটা একটু অফ করে দিন। পাহাড়, ট্রেকিং এ যেতে হবে, বা ওখানে যেতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, তবেই আপনার মনের ইচ্ছা মতো ছবি আপনি পাবেন, তা কিন্তু নয়। ছবি আপনি আপনার মনের ইচ্ছায় পাবেন, শুধু মন যদি দেখতে থাকে, ওই যে বললাম বোধ যদি যুক্ত হয়, তাহলে দেখবেন আপনি ঘরের আশপাশ থেকেই ছবিগুলো পাবেন। আমরা সেই পথে চলেছি, আমি আগেই বলেছি আমার জার্নি নয়, আমিও সেই রাস্তায় চলেছি। আমিও চাই যে আমার যেন সেই বোধ একটু যুক্ত হয়, আমি যেন এরকম দেখতে পাই। হ্যাঁ, তা এইরকম দেখাটা, এই জন্যই পোর্টফোলিওটা বলছি যে এই পোর্টফোলিওতে তিনটে, যারা নতুন ছবি করছেন তারা বুঝতে পারবেন যে এই ছবিগুলো কিভাবে হচ্ছে। দ্বিতীয়ত, যারা ধরুন ইফিআপ করে ফেলেছেন, তারা মনে হতে পারে যে হ্যাঁ, ছবির প্রেজেন্টেশনটা কিভাবে হবে, আমি যদি কখনো এমপিআপ দিই তাহলে কোহেরেন্সটা কিভাবে মেনটেন হবে, ছবির সাইজ এক, বিষয়বস্তুর স্টাইল এক, এবং ছবির যে মূল জিনিসটা, বক্তব্য, সেটাও এক, অথচ ছবিগুলো সব আলাদা আলাদা রয়েছে। তাহলে পোর্টফোলিও কিভাবে তৈরি হতে পারে? আর তৃতীয়ত, আমরা যারা ভাবছিলাম, যেটা আমরা কথা বলছিলাম, ছবি নিয়ে যারা গভীর ভাবে ভাবতে চেষ্টা করছি, তাদের একটা এটাও মনে হতে পারে যে আরো কত জিনিসের থেকে অনেক জিনিস বাদ গেছে, আরো কি কি বাদ গেলে এই ছবিটা আরো মনে হচ্ছে ভালো হয়ে যেতে পারতো। এবং প্রথমেই বলি, এই যে পোর্টফোলিওটা আপনারা দেখছেন, এতে আমার প্রথম দিকে বেশ কিছু ছবিতে পদ্মফুল যুক্ত করা ছিল, এবং এই পদ্মফুল যুক্ত ছবি আমার এমপিএফ সেটে গিয়েছিল। তাতে কিন্তু দু চারটেতে পদ্মফুল ছিল না। তারপরে আমি আমার সিনিয়র বা অন্যান্যদের সঙ্গে আলোচনা করে কোথায় যেন আমার মনে হলো যে কোনো একটাই হয়, এবং দেখলাম যে পদ্মফুলটা বাদ দিলেও ছবিটা একটা খুব বেশ স্ট্রং হচ্ছে। এই যে বললাম বাদ দেওয়ার কথা বলছিলাম না, এই দেখুন প্রথমেই বলি এতে একটা ছবি ছিল, হয়তো এটাতে দেখালে ভালো হতো, কিন্তু যেহেতু এটা সেট, সেই জন্য ওটা আমি যুক্ত করিনি। ছিল এটাতেও একটা অন্য ফুল যুক্ত ছিল, তো ফুল বাদ দিলেও কিন্তু এর আবেদন কোনো অংশ কমছে না, বরঞ্চ বেড়েই যাচ্ছে। তা এটা একটা ছবি। আপনারা, আমি একটুখানি করে বলি যারা নতুন ছবি তুলছেন তাদের জন্যই বলা, যে এই যে দেখছেন, আমার কাছে মনে হয়েছে এক অসাধারণ সুন্দরী মেয়ের মুখ। হ্যাঁ, আমার আমি স্কুলে পড়াই, সেই স্কুলে যাওয়ার সময় রাস্তায় আমাদের কি হয়েছে, এখন আমার হয়েছে ক্যামেরা ছাড়াই দেখতে দেখতে যাই, হয়তো কখনো অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে, বলা তো যায় না, হয়তো ওর মুখে পড়েছি, হ্যাঁ, দেখতে যাই ক্যামেরা ছাড়া। কি এরকম একদিন যাচ্ছি, হঠাৎ দেখছি এটা একটা গাছের ডাল ভেঙে পড়েছে, ওই যেটা আপনার উপরে চোখের মতো অংশ, এটা একটা ডাল, নোটস বা পর্ব, ওখান থেকে ডাল ভেঙে পড়েছে, আর ছাপটা ওরকম তৈরি হয়েছে। আপনাদের মনে হতে পারে নিচে যে জায়গাটা, এইটা কি করে হলো? নিচের জায়গাটা মজার ব্যাপার। নিচের জায়গাটা হচ্ছে একটা এই গাছেতে থাকাই, দেখবেন আপনারা বকুল গাছ, কুল গাছ, সজনে গাছ, এইসব গাছেতে দেখবেন কিছু পোকার ডিম একটা লাইন করে চেনের মতো একসঙ্গে আঠালো মনে চেনের মতো যুক্ত হয়ে থাকে। মানে এই ছবিটা যদি আমরা একটু বড় করে দেখাতে পারতাম, এখানে দেখানোর দরকার নেই, আমি বলছি তাহলে দেখতে পারতেন যে ঠোঁটের মতো যে অংশটা, এইটা কিন্তু ওই ডিম, পোকার ডিম ওইরকম ভাবে যুক্ত হয়ে রয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে আমার পোস্ট প্রসেসিং হচ্ছে ওই অনেক কিছু যেমন বাদ দেয়া, সেখানে হয়তো এখানে হাইলাইটটাকে একটু বাড়িয়ে দেওয়া, ব্যাস, আর এখানে কিছু বিশেষ কিছু নেই। আমরা নেক্সট ছবিতে যাই। এখানে আরেকটা জিনিস বলা দরকার, এখানে যত ছবি দেখবেন প্রত্যেকটা ছবিতে কিন্তু ডাইরেক্ট ফটোগ্রাফস। এখানে এই যে চোখগুলো, মুখগুলো, এগুলো কিন্তু কোনো তৈরি করা হয়নি, কারণ এইটা যদি তৈরি করতাম তাহলে তো আমার এখন স্টকে হাজার হাজার ছবি থাকতো। কারণ এইটা, এই পাওয়াটা, এই যে দেখতে পাওয়াটা, আমি যেটা আলোচনা করছিলাম, আমরা যে বোধযুক্ত দেখা, এই দেখতে গেলেই যদি আমরা দেখে ফেলি
তাহলে দেখা যাবে যে এরকম জিনিস পাওয়া যায় এবং আপনিও দেখতে পাবেন, হয়তো আমার থেকে ভালো দেখতে পাবেন। এটা একটা গাছের ছাল। হ্যাঁ, এই সাদা রকম দেখবেন অনেক রকম গাছে তো হয়। হ্যাঁ, আপনাদের মনে হতে পারে পেছনের টেক্সচার বা এগুলো একেবারে সব ন্যাচারাল লাইটে তোলা, একেবারে সাধারণ দিনের আলোতে তোলা। হ্যাঁ, ফলে এইটা হচ্ছে আপনার, এই যে আমরা দীর্ঘদিন ধরে ক্যামেরাকে চালিয়ে চালিয়ে যে ছবিটা তুলছি, হ্যাঁ, ক্যামেরাকে মানে পরিচালনা করছি, আমরা ক্যামেরাকে যে হ্যান্ডেল করছি যেভাবে, তাতে এই জায়গাটা আসছে। আমি কার এগেনস্টে এক্সপোজারটা দেব, মজার ব্যাপারটা হচ্ছে এইখানে, এই এক্সপোজারটা আমি কাকে লক্ষ্য করে দিয়েছি। হ্যাঁ, এই এক্সপোজারটা আমি কাকে লক্ষ্য করে দিয়েছি, এই এক্সপোজারটা দেওয়ার উপরে নির্ভর করবে কোন অংশটাকে আমি পেতে চাইছি, আর কোন অংশটার উপরে আলো কম করবে বা বেশি করবে, এই সব স্ট্রাকচার আপনা আপনি চলে আসছে। হ্যাঁ, পরেরটায়। হ্যালো, আমি পরে ফোন করবো, আমি একটা অনুষ্ঠানে আছি, পরে ফোন করছি। হ্যাঁ, এটা হচ্ছে, এটাও একটা গাছের ছাল, ভুজপত্র গাছের ছাল। এটা গোমুখের ওইদিকে ভুজপত্র গাছের ছালে রাস্তার উপর পড়েছিল। হঠাৎ দেখে আমার মনে হলে বাহ, তো দুটো মুখ দেখতে পাচ্ছি, পায়ের কাছে পড়েছিল। বলা যেতে পারে আমরা যেমন কথা বলি যে ইনস্ট্যান্ট ফটোগ্রাফি, মানে প্রি ভিজুয়াল, ইনস্ট্যান্ট একটা হতে পারে, প্রি ভিজুয়ালাইজেশন হতে পারে, পোস্ট ভিজুয়ালাইজেশন হতে পারে। আমরা ম্যাক্সিমাম ছবি হচ্ছে সব ধরুন ইনস্ট্যান্ট ফটোগ্রাফি, অর্থাৎ দেখে ছবি তোলা। হ্যাঁ, তারপর এটাকে প্রেজেন্টেশন কি করে করব সেটা পরে করা হয়েছে। এইটা হচ্ছে একটা ভুজপত্র গাছের ছাল। হ্যাঁ, তাতে এই জিনিসটা এসছে এরকম। দুটো মনে হচ্ছে দুখানা মুখ, চোখ মুখ এ কিন্তু যা ছিল তাই। আমি এনহ্যান্স করেছি কালারে, অর্থাৎ যখনই কালার মানে কিছু যুক্ত করিনি কালার, যখনই আমি এর সঠিক এক্সপোজার টা এবং কালার কম্বিনেশন যা আছে তাকে যখনই ঠিক রাখতে গেছি, দেখছি একদম অ্যাজ ইট ইজ, যেটা আমার মনে হচ্ছে ভালো এবং সেটা ন্যাচারাল যেরকম দেখেছি অন্যান্য গুলো ঠিক ঠিক চলে আসছে। ফলে আলাদা কিছু বিশেষ আর মজার ব্যাপার, আমি যখন এগুলো করেছি না, আমি ফটোশপের কিছুই জানতাম না। আরো মজার, আরো বলতে হয় যে আমার কাছে তখন কম্পিউটার ছিলই না। আমি ছুটে ছুটে এক একজনের কাছে যেতাম। তারপর যখন আমি কোনো ক্রমে একটা খুব পুরনো একটা কম্পিউটার পেলাম, কোনো ক্রমে আমি ক্রপ করে কিভাবে কম্পোজিশন করতে হয় আর এক্সপোজার আর এরটা করতাম। আর তখন যা অবস্থা ছিল সেই সময়, এটা আমি 2007 সালের কথা বলছি, 2007 সাল। হ্যাঁ, ওই সময় এই ছবিগুলো আমার করা ছিল এবং তাতে আস্তে আস্তে হয়তো স্পট গুলোকে কিভাবে আস্তে আস্তে ডিলিট করা যায় ওই রকম গুলো পারতাম, আর কিছুই পারতাম না। হয়তো অনেক কিছু ভুলও থাকতে পারে এখন হয়তো, কিন্তু আমার কাছে মনে হয়েছে অসুবিধার কিছু হচ্ছে না, আমার ছবির বিষয়বস্তু বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। পরেরটায়। এই ছবিটা তাল শাড়িতে ছবি তোলা, তাল শাড়িতে জল খুব, ঢেউ খুব অল্প, দাঁড়িয়ে আছি, পায়ের কাছে থেকে জল চলে গেছে, বিকেল বিকেল দিক প্রায়। হ্যাঁ, এবং সেরকম সময় হঠাৎ দেখতে পাচ্ছি এই ছবিটা, অর্থাৎ আমার পায়ের কাছে জল চলে যাওয়ার পর বালিগুলো এরকম একটা চেহারা নিয়েছে, হঠাৎ মনে হচ্ছে এ যেন আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, আমি ছবিটা তুললাম, আমি আগেই বলেছি এটা বিকেল বিকেল সময়, ফলে এই যে দেখছেন চোখের মধ্যে যে অবস্থাটা, এই চোখের মধ্যে গুলো হচ্ছে একটা মেটালিক ডিপোজিশন, ওরম অংশেতে যেহেতু ঢেউ কম, তাই জলের সঙ্গে চলে আসা জিনিস জলের এতে থিতিয়ে পড়ে ওখানে যায় এবং ওই জিনিসগুলো দেখবেন আশপাশেও রয়েছে। এই যে লাইটটা এত কম, সেই জন্য একটু ব্লুইশ কালার নিয়েছে, যেহেতু এক্সপোজার কম ছিল, অপেক্ষাকৃত একটু কম। এই তারপর এটা একটা পাইপের ছবি, রেন ওয়াটার পাইপ, বাড়ির ছাদ থেকে নিচে চলে এসছে ড্রেনে। তাই রোজ বাজারে যাওয়ার পথে হঠাৎ একদিন চোখে পড়লো এরকম, সাইকেলটা রেখে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে শুরু করলাম। হ্যাঁ, বেশ ভালোই তো লাগছে,
কিন্তু যে অংশটা ভালো লাগছে সেটা প্রায় ড্রেনের যেখানে জলের সঙ্গে টাচ করে সেখানে ঠেকে রয়েছে, আর চারপাশ দিয়ে লোকজন যাচ্ছে, ওই শুয়ে পড়ে একেবারে ওরকম ভাবে ছবি তুলবো, কে কি বলবে, আমার কত কিউরিওসিটি। তাই দুদিন বাদে কি করলাম, দেখলাম তো পাইপটা একই জায়গায় থাকবে, একদিন ছুটির দিন যখন দেখলাম বেশ ফাঁকা, কেউ নেই, এরকম সময় ওইদিকে গেলাম, গিয়ে ওই ছবিটা তুললাম। এটা হচ্ছে আপনারা দেখবেন সুপ্রিম যে পাইপ পাওয়া যায়, সেই সুপ্রিম পাইপের মতনই পাইপ, গরম বা অনেক দিনের পুরনো, পেকে টুইস্ট হয়ে গেছে আর কি, টুইস্ট হয়ে গেছে, তার অংশটা একেবারে শেষে। চলুন পরে যাই। বেশ, এটা একটা ল্যাম্প পোস্টের ছবি, দিনের বেলা ল্যাম্প পোস্টের ছবি। আমাদের এখানে তো ল্যাম্প পোস্ট সব সিলভার কালারের হয়, এবং পুরনো হয়ে গেলে তার উপর নোংরা এবং অন্যান্য ধুলো বালি অনেক কিছু পড়ে। এবং ছোটবেলায় আমরা যখন রাস্তা দিয়ে যেতাম, হাতে তো একটা লাঠি বা ওই চাকা চালানো হতো, আর ওই যে যেরকম পারতো মাঝে মাঝে ল্যাম্প পোস্টের উপর দু চারখানা আওয়াজ করতে করতেই যেত। এখনো হয়তো যায়, এটাও তো বললাম, এটা হয়ে গেছে প্রায় 10 বছর আগে। যাই হোক, ওই বাচ্চারা হোক আর বড়রা হোক, যাই হোক, তাদের কৃতকর্মের ফল ওই দাগগুলো। হ্যাঁ, আর এই দাগের থেকেই আমার কাছে হঠাৎ চোখ পড়ে যে বাহ, এই তো সুন্দর একজন মনে হচ্ছে আমার অপেক্ষায় রয়েছে। আমি তাকে ক্যামেরা বন্দি করে বাড়ি নিয়ে এলাম। পরের ছবি। হ্যাঁ, এও ছিল এক দেয়ালে, এও ছিল এক দেয়ালে। বর্ষাতে সব শ্যাওলা ধরে গেছে, শ্যাওলা ধরে যাওয়ার পর শ্যাওলাগুলো শীতের শুরুতে আস্তে আস্তে খসতে শুরু করেছে। একদিন আমাদেরই এক পরিচিতের বাড়িতে যেতে গিয়ে দেখলাম সাদা দেয়ালের উপর এই অংশগুলো পড়ে, আমার কাছে মনে হচ্ছে সে যতদূর যাই আর পেছনে তাকাই, মনে হচ্ছে আমি যাকে প্রথম দেখলাম একে, সেই যেন তখনও তাকিয়ে। যাই হোক, সেই বাড়ি থেকে গল্প গুজব করে কথাবার্তা বলে টলে চলে এলাম। পরের দিন ক্যামেরা নিয়ে মানে আর দেরি করিনি, যদি অন্য জায়গায় আবার খসে খসে যায়, পরের দিন গিয়ে সেই ড্রেনের উপর থেকে এই অংশটুকুর ছবিটা তোলা। পরে হ্যাঁ, এটা একটা সুপুরি গাছের ছবি। সুপুরি গাছ, অদ্ভুত বিষয়টা হচ্ছে যে এইরকম খুব কম পাওয়া যায়, দেখলে মনে হবে আমার গাছে আবার এরকম হয় নাকি, বা এরকম আমরা দেখতে তো পাই না। এটা নিশ্চয়ই তৈরি করা হয়েছে, একেবারেই নয়, আমি আগেই বলেছি তৈরি করা নয়, বরঞ্চ এটা দেখার জন্যই ছবিটা তোলা। এবং অদ্ভুত ব্যাপার, বাঁদিকে চোখে দেখুন একটা গোল মতো অংশ রয়েছে। হ্যাঁ, ওটা বেশ অদ্ভুত লেগেছিল আমার, ওটা আরো বেশি অ্যাট্রাক্ট করেছিল। আর বাদ বাকি সবই ন্যাচারাল। চলুন পরে। এটাও একটা গাছের ছাল, পাহাড়ি অঞ্চলে একটা গাছ, তারই ছালটার থেকেই এটা পাওয়া। এগুলোকে দেখলে, একটু দূর থেকে দেখলে মনে হবে ভালো। যেমন ধরুন আপনাদের বলছিলাম যে কোথায় যেন কিছু কিছু বাদ দিলে ভালো হয়, এখন মনে হয় আমি যতবার দেখি তখন বলে এটা বাদ দিলে ভালো হতো, ওটা বাদ দিলে ভালো হতো। ঠিক আছে, তারপরটা চলুন। এটা একটা ছোট্ট গেটের ছবি, বহুদিন আগে কুমারটুলিতে আমরা যেমন সবাই ছবি তুলতে যায়, আমিও ছবি তুলতে গেছি, কিন্তু আমার ওই একটু উদ্ভট ধারণা বা দেখার ব্যাপার কিছুটা ছিল। সবাই যখন ঠাকুরের এবং অন্য ছবি তুলছে, তখন আমি তার উল্টো দিকে ছবি তুলছি। হ্যাঁ, মানে যেই দিকে ঠাকুর গুলো থাকে, এবার ধরুন আমরা মেন জায়গা দিয়ে ঢুকছি, কিছুটা যাওয়ার পর ডান দিকে সব গলিগুলো ঢুকেছে, সেখানে না দিকে উল্টো দিকে চায়ের দোকান টোকান রয়েছে, তার পাশে দেখছি ছোট্ট একটা দরজা, প্রায় 2 ফুটের দরজা। সেই দরজার উপর এই যে দেখছেন যে ঠোঁটের মতো অবস্থাটা, এটা কিন্তু ফেটে গেছে, দরজাটা টিনের দরজা, ফেটে যাওয়া অবস্থা টিনের দরজায়। আর এই ফেটে যাওয়া ওটা আরো গোটা রাস্ট ধরেছে, হলদে রং যেগুলো রাস্ট। আর এই চোখের মতো যেটা অংশ দেখছেন, এটা হচ্ছে পোস্টার ছিল, বহু পোস্টার,
সেই পোস্টার গুলো ছিঁড়ে ছিঁড়ে ওরা তুলেছে, আর কালো গুলো পিচের রং বা আলকাতরা বা ব্ল্যাক জাপান বিভিন্ন রং বহু বছর ধরে খুব সাধারণ পরিবার ওখানে, তাই এরকম তাদের গেটটাও এরকম, আর যে যেরকম পেরেছে যখন পেরেছে তার উপর পোস্টার বা কিছু চাপিয়ে দিয়েছে, তারাও তোলার চেষ্টা করছে। সব মিলিয়ে 2-3 ইঞ্চি মতো হবে জায়গাটা। আমার কাছে মনে হয়েছিল একটা মুখ এক্সাইটেড খুব। পরেরটাই যাই। নেক্সট, এটাও একটা গাছের ছবি। না না, আগেরটা আগেরটা আসুন, আগেরটা আগেরটা কোনটা দেখতে না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কি দেবো? এটাও দেখুন, এটাও একটা গাছের ছবি, মানে গাছের বাকলেরই পাওয়া। এটাই যতদূর সম্ভব আমরা বোটানিক্যাল গার্ডেনের ওখানে এই নাকের মতো অংশটায় অদ্ভুত ভাবে পাওয়া। এটা হচ্ছে আঠা গাছটা, এই ছায়াচ্ছন্ন অবস্থায় আঠাটাকেই মানে আমার কাছে মনে হয়েছিল এটা আমার। দেখুন ছোট্ট ছোট্ট জিনিস, যেমন প্রথম ছবিতে দেখিয়েছিলাম যে একটা পোকা, পোকাটা আমার ঠোঁটের মতো অংশ, মানে আমাকে ছবিতে একটা পূর্ণতা দিল, মনে হলো যে একটা অপূর্ণ ছিল যেটা পূর্ণতা পেল। এখানে এই গাছের এই চোখ থেকে ঠোঁটের মতো অংশ, এখানে যেন এই আঠার দাগ, এটা কিন্তু দাগ, কোনো ডাইমেনশন তেমন খুব একটা নেই, মানে একেবারে আঠার দাগ। এই আঠার দাগটা আমায় একটা অন্য জায়গায় মাত্রা দিয়েছে বলে আমার মনে হয়েছিল। বেশ, পরেরটাই না, তো এই ছবি তো নেই, ভুল সাজানো হয়েছে দেখুন, এটা তো একদম লাস্ট ছবি। না, আপনার সাজানোটা ভুল হয়েছে, এটা বাদ দিয়ে দিন, পরের ছবিতে যান, পরেরটাই যান, পরেরটাই যান। ঠিক আছে, এটা থাকলেও হয়তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইটা দেখুন, এটাও সেই মুখেরই ছবি, সবই এখানে মুখের ছবি। যেহেতু আমরা বলেছিলাম যে এটা একটা সেট পোর্টফোলিও, সবই মুখের ছবি, অ্যাবস্ট্রাক্ট ফর্মে। অ্যাকচুয়ালি এগুলোকে না আমরা কনসেপচুয়াল ফটোগ্রাফিও বলতে পারি। অ্যাকচুয়ালি এটাকে কনসেপচুয়াল ছবি বলতে পারি। কনসেপচুয়াল মিনস হচ্ছে যেটা, ধরুন আমাদের মানুষের মুখের যে অভিব্যক্তিগুলো আমরা দেখছি, সেটা কখনো দেয়ালে, কখনো মাটিতে, কখনো আকাশে, কখনো গাছে, কোনো না কোনো জায়গায় সেই কনসেপ্টটাই এখানে উঠে আসছে। দ্যাট ইজ কনসেপচুয়াল। বাট অ্যাবস্ট্রাক্টটা কিন্তু পরের বিষয়, সেটা পরে আসছি। এই দেখুন এখানেও কিন্তু এই ছবিটা তে দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা ল্যাম্প পোস্টের ছবি। আমার বাড়ির পাশে ল্যাম্প পোস্ট, একদিন বিকেলবেলা হঠাৎ বেরিয়ে দেখতে পাচ্ছি ল্যাম্প পোস্টটাকে দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি কিরকম যেন আমার দিকে তাকাচ্ছে, এবং কাছে আরো কাছে গিয়ে দেখছি, হ্যাঁ, হঠাৎ সঙ্গে সঙ্গে বাড়ির থেকে ঘর থেকে গিয়ে ক্যামেরাটা বের করে নিয়ে আসলাম। তখন প্রায় 5টা বাজে, 5টা 5:30 বাজে। আলোটা তো বুঝতেই পারছেন, পরন্ত আলো। মজার ব্যাপার হচ্ছে নিচে ল্যাম্পপোস্টের নিচে এগুলো অনেক রাস্ট ধরে গিয়েছিল, মানে মরচে পড়ে গিয়েছিল। সেই মরচে পড়া অংশ হচ্ছে এটা, আর তার মধ্যে চোখের মতো অংশটা দেখেই আমার আশা। এবং যখন আমি ক্যামেরায় তাক করলাম তখন আমার কাছে উপরি পাওনা হচ্ছে এই নাকের মতো অংশটা। এটা হচ্ছে ওই যখন এরা রং করেছিল তখন সিলভার কালারটা করার পর দেখবেন কাজ হয়ে যাওয়ার পরে তারা ব্রাশ গুলো ধুয়ে ফেলে, হ্যাঁ, তারপিন বা অন্যান্য তেলে ধুয়ে ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে যখন আবার লাস্টের দিকটা কি করে, ব্রাশটাকে ওই ল্যাম্পপোস্ট বা ওর উপরেই চেপে ধরে টুইস্ট করে, মানে চেপে ধরে চাপতে থাকে যাতে ওর মধ্যে ভেতরে রং বা তেলের অংশ যা আছে সব যেন পড়ে যায়। ওই রকমই একটু চেপে হয়তো ওরা চলে যাওয়ার চেষ্টা করেছিল, তখন ওই রঙের ওই অংশটা গড়িয়ে পড়েছিল, যেটা নাকের মতো অংশ। এটা আমি প্রথমে বুঝতে পারিনি, যখন আমি ক্যামেরা নিয়ে ছবি তুলতে যখন আমি ফোকাস করলাম তখন দেখতে, বাহ, এ তো বেশ অন্যরকম। আরো মজাদার ব্যাপার যেটা আমি বলছিলাম, যা সত্যি তা বলা দরকার, সেটা হচ্ছে ছবি যখন আমি প্রিন্ট করতে যাচ্ছি বা যখন আমি এটা কম্পিউটারে ফেলেছি, তখন এই যে সবচেয়ে কালার গুলো, এ কিন্তু আমার অত সুন্দরভাবে চোখে আসেনি। মজার ব্যাপার এটা আসবে, কেননা লাইট ছিল কম, লাইট কম থাকার জন্য, ওই এক্সপোজারের কম হওয়ার জন্য ওখানে ওই রকম কালারটা অমিট করেছিল।
কালারটা ওরকম পাওয়া গেছে, তাতে আমার এই ছবি একটা অন্য মাত্রায় পৌঁছেছে বলে আমার মনে হয়। পরের ছবিতে যান। শোনা, এই যখন লিখবি না একটু ভদ্র এটা দেখে বোঝাই যাচ্ছে এটা গাছের গুড়ি, অদ্ভুত। কখনো পরেরটা, এভাবে লিখবি না। একজন ভদ্রলোক, উনি এত ইয়ে, কখনো এই লিখতে নেই। ছবিটা আমার খুব মানে ভালো লাগে একটা ছবি। বলা উচিত না যে আমার ভালো লাগা, তার কারণ আপনারা দেখছেন তো, আপনাদের ভালো লাগলেই হলো। এই ছবিটা একটা শ্যাওলা পড়া দেয়া, দেখুন অদ্ভুত অদ্ভুত সুন্দর একটা মুখের মানে অ্যাবস্ট্রাক্ট ফর্মের ছবি যাকে বলা যায়, সেরকম একটা উদাহরণ হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয়েছিল এই যেন একটা ভেতরের মানুষ। যার জন্য ছবিটার নামও দিয়েছিলাম ইনার ম্যান, অন্তরাত্মা। মানে এই যেন আমার ভেতরের মানুষ। উপর থেকে আমরা প্রত্যেকটা মানুষ সুখে দুঃখে ভালো লাগায় আছি, সুন্দর আছি, মনে হচ্ছে সুন্দর, কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে প্রতিনিয়ত ক্ষততে রক্তপাত হয়ে চলেছে। আমরা অসুখী, বহু বিষয়ে আমরা অসুখী আছি, আমাদের ভালো লাগে না, এরকম অনেক কিছু আছে। আমার মনে হলো যেন সেটাই আমার প্রকাশিত হয়েছে এই ছবিতে। মনে হচ্ছে মুখ রয়েছে কিন্তু সে রক্তাক্ত। ছবিটা একটা শ্যাওলা পড়া দেয়াল, সেই শ্যাওলা পড়া দেয়ালে যে চোখের মতো সাদা অংশ দেখতে পাচ্ছেন, এগুলো পোস্টার ছেঁড়া। হ্যাঁ, বিভিন্ন পার্টি পোস্টার, যেমন লাল রংটা হচ্ছে সিপিএম এর পোস্টার ছিল সেই সময়কার। শ্যাওলা বর্ষাকাল, অনেক পোস্টার ধুয়ে মুছে গেছে, আর যে যার অস্তিত্ব রেখে গেছে। এখানে লাল রংটা সিপিএম এর পোস্টারের অস্তিত্ব রেখেছে, অন্যগুলো অন্যদের রেখেছে, বা একই হতে পারে জানি না। সব মিলিয়ে মিশিয়ে আমাকে এই দেখাটা আমাকে দিয়েছে, আমি তাকে উপস্থাপন করেছি। পরে অসম্ভব শিক্ষিত মানুষ। এটা কি? এটা কোনো মানে আছে? তুমি এটা এরকম কুমারটুলির ওখানে একটা দেয়াল। লিখে লিখলি না, তুমি আমাদের যেমন মনে হয় না আমরা হা করলে চোখ ছোট হয়ে যায়, নাকটা ও নস্ট্রিল গুলো দেখতে পাওয়া যায়, মুখটা বড় হয়, আমার মনে হলো এ তো সেরকমই একটা, মানে যেখানে সেখানে যেরকম ভাবে মনে হয় অনেক কিছু দেখা যায়। তারপরে এটাও একটা গেট, এবং গেটের উপর একটা 2 ইঞ্চি 3 ইঞ্চি জায়গা। দেখুন, একটা আপনি যদি সোজা মুখ দেখতে চান সোজা মুখ দেখতে পাবেন, যদি মনে হবে এটা একটা সাইড ফেস তাহলে এটা সাইড ফেসের মতনই লাগবে। চোখের অংশটা একটা নাট বোল্ট, আর মুখের যে অংশগুলো এটা আসলে একটা গ্রিন কালারের গেট ছিল লোহার, তার উপরে অনেক পোস্টার ছিল। বাড়ির লোকজন পছন্দ হয়নি, পোস্টার গুলোকে টেনে টেনে ছিঁড়েছে, আঠাযুক্ত অংশগুলো পোস্টারের ওখানে রয়ে গিয়েছে। তারপর আচ্ছা, এখানে বলে রাখি, আপনি শান্তনু বাবু এই 20টা ছবি দেখাবেন, বাদ বাকি দেখবেন আমার 1 থেকে আমি 11টা ছবি দিচ্ছি, ওটা আমি পরে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এটাও এই সিরিজেরই ছবি। এটা ওই পাইন জাতীয় গাছের ছালেতে পেয়েছিলাম, বৈষ্ণোদেবীর ওখানে যাওয়ার সময় রাস্তায় প্রচুর পাইন গাছ, ওই গাছেতে ছালগুলো উঠে উঠে যায়, তারই অংশ থেকে এটা পাওয়া। তারপর দেখুন, এটা দেখবেন ডবল ফেস, সাদা রঙেরটা দেখবেন ফিমেল একটা ফেস, আর মানে সেটা সোজা, আর ব্রাউনিশ কালারের যেটা দেখা যাচ্ছে সেটা একটা সাইড ফেস, একটা মেল ফেস। মজার ব্যাপার দেখুন, মনে হয়েছিল নাকটা কিন্তু কমন, যেটা মেল ফেস তারও নাক ওইটা, যে ফিমেল ফেস তারও নাকটাই ওঠা। এরকম পেন্টিংসে অনেক কিছু দেখা যায়। আমি এটাও ভোজপত্র গাছেরই ছাল পড়েছিল রাস্তায়, পাতলা ছোট্ট একটুখানি, তার থেকে পাওয়া। দেখুন, 20টা ছবির পোর্টফোলিওর 20টা ছবি কি হলো? তাহলে থাকলে আর একটা দেখান, তারপরে না, তাহলে কি হয়ে গেছে দেখুন, এটা না, এগুলো নয়। আর একটা শান্তনুদা প্রথমের দিকে একটা লাল সাদাটা বাকি রয়ে গেছিল।
ওটা কি না, ওটা পরে পরের ছবি, আচ্ছা, স্কয়ার পরে। হলে পরের ছবি। আচ্ছা ঠিক ঠিক আছে? না, এটা এখন দেখাতে হবে না, আপনি রাখুন, আমি পরে আবার দেখাই। তাহলে এই হ্যাঁ, সিরিজটা এখানে কিছুটা রেখে দিন, অসুবিধা থাকলে এখানেই থাক না, থাক, এই ছবিটা থাক, অসুবিধার কিছু নেই। সবাই শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বেশ, এবার আমার মনে হয় আমরা কিছুটা আবার একটু প্রশ্নোত্তরে যাই। সময় কতটা আছে একটু আমাকে যদি বলেন, রাহুল, সময় কতটা হলো? রাহুল আপনি 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 আমি স্যার আপনার প্রশ্নগুলো তাহলে বলছি আপনাকে। কতক্ষণ আছে একটু দেখ। 8টা বাজে হ্যাঁ, তো এখন। সবাই শুনুক যে প্রশ্নটা কি ছিল। তাহলে আমি কিছু প্রশ্নের উত্তর দিয়েও ফেলেছি, কিছু প্রশ্নের হয়তো উত্তর দেওয়া যাবে, চেষ্টা করব, কেননা আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যোগ্য কিনা আমি নিজেই জানি না। হ্যাঁ, আরো কিছু প্রশ্ন কিন্তু আমি এসছে চ্যাটে, সেগুলো তাহলে একটু বলে দিস রাহুল। হ্যাঁ হ্যাঁ বলে একটু দিচ্ছি। বলুন, বলুন না, আপনার কতটা সময় গেল একটু বলুন, তাহলে একটু ভালো বোঝা যাবে। স্যার 45 মিনিটের মতন গেছে। বেশ, তাহলে আরো 45 মিনিট আছে, আপনি প্রশ্নগুলো হ্যাঁ বলুন। আচ্ছা স্যার, এই আমরা বলছিলাম যে আজকের দিনে উচ্চ পর্যায়ে মানে আমাদের এই যে ফটোটা, এটাও কি আমরা ওই ফাইন আর্টের পর্যায়ে পৌঁছায়? এই যে একটু আগেই বলে দিয়েছি উত্তর, যে ফটোগ্রাফি আচ্ছা কিভাবে আর্টের পর্যায়ে পৌঁছাবে। যখনই ফটোগ্রাফি তার রিয়ালিস্টিক ফর্মকে ভাঙবে, ভেঙে ধীরে ধীরে নিজের আমার যা পছন্দ সেটাকে আমি ওখানে পুট করব। তার জন্য আমার যা কিছু করতে হয়, কেটে ছিঁড়ে উপর থেকে ইনস্টলেশন উপর থেকে লাগিয়ে দিলাম, রং লাগিয়ে দিলাম ফটোগ্রাফির উপরে, তাও ওটা আর্ট ওয়ার্কের মধ্যেই যাবে। কে কি ভাবলো, কি কি বললো, এই জায়গাতে যাওয়া যাবে না। এইটা যখনই আমরা স্পষ্ট বুঝতে পারবো, তখনই কেউ নিজের মতো একেবারে খুব স্ট্রংলি নিজের কাজটা করবে এবং সেই ছবিটা তিনি প্রেজেন্ট করবেন। তার মানে ফটোগ্রাফি 100 ভাগ আর্টের দিকে যাবে তখনই যখন আপনি আপনার মনের ভাব প্রকাশ করবেন। এটা পারলে ক্যামেরাতেই যদি সম্পূর্ণ করতে পারেন ক্যামেরাতেই করুন, যদি ফটোশপে করতে পারেন ফটোশপে করুন, যদি মনে হয় ওই ফটোতে ইনস্টলেশন অর্থাৎ অন্য কিছু যুক্ত করে আপনি ছবিটাকে পূর্ণ করবেন, তাতে যদি আপনার মানসিক পূর্ণতা পায় তাহলে সেইটা দিয়েই পূর্ণ করতে হবে। অর্থাৎ ফটোগ্রাফি 100% আর্ট হয়ে উঠবে তখন। বেশ, তারপরে আচ্ছা স্যার, যেটা বলছিলাম যে এই ম্যাক্রো লেন্স মানে এটা তো অনেক ক্লোজ জুমিং এর অনেক ব্যাপার থাকে, এর জন্য কি ম্যাক্রো লেন্সে খুব ম্যান্ডেটরি একটা পর্যায়ে পৌঁছে যায়? একেবারে ম্যান্ডেটরি নয়, আমি একটু বলে দিই। হ্যাঁ, বুঝতে পেরেছি। ম্যাক্রো লেন্স দরকার কিনা, কি দরকার আর কি দরকার নেই, যে আমি বললাম ওপর থেকে একখানা, যদি মনে হয় একটা পাতা লাগাবো, একটা গাছের শিকড় লাগাবো, মনে হলো একটু রং ফেলে দেবো, তাহলে ম্যাক্রো লেন্স লাগবে না টেলি লেন্স লাগবে না ওয়াইড লেন্স লাগবে, কোনো ম্যাটার করে না। আপনার শুনুন, আপনি মনে করুন একটা কাঠ কাটবেন, সেই কাঠটা আপনি কাটারি দিয়ে কাটবেন না কুড়ুল দিয়ে কাটবেন না কি দিয়ে কাটবেন, তার মানে হচ্ছে যে আপনাকে কাঠটা কাটতে হবে। সেই কাটার জন্য আপনার যে অস্ত্র দরকার সেই অস্ত্রই আপনি ব্যবহার করবেন। অর্থাৎ ম্যাক্রো লেন্স যদি মনে হয় ভালো হবে ম্যাক্রোতে তুলবেন, যদি মনে হয় টেলিতে ভালো হবে টেলি দিয়ে তুলবেন, যেটা দিয়ে মনে হবে সেটা দিয়ে আপনি কাজ করবেন। এর কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই, ঠিক আছে? আচ্ছা, যেটা তারপর আরেকটা যেটা প্রশ্ন ছিল এখানে জিজ্ঞেস করছিল, বলে সুরিয়ালিজম আর পেন্টিং এর সেন্স থাকতে হবে কি, মানে যারা যারা অ্যাবস্ট্রাক্ট করে তাদের কি মানে এমন কি এটা খুব দরকার যে তাদের পেন্টিং জানতে হবে বা না না সুরিয়ালিজম? না না না, একেবারেই নয়, একেবারেই নয়। তা যদি হতো, তাহলে যদি আমার ছবিগুলো আপনার মনে হয় যে অন্যরকম, তাহলে আমি আপনাকে খুব ইনফরমেশনে জানাই যে আমার এরকম কোনো ধারণা কিছু নেই। মানে ফটোগ্রাফিতে আমার পরিবারে ফটোগ্রাফি বলে কেউ, মানে ফটো শব্দটা শুনেছিল, ফটো মানে ক্যামেরায় তোলা একটা হয়, ওই পাসপোর্ট সাইজ বিভিন্ন অফিস কাছারি বা অন্য জায়গায় লাগে, স্কুল কলেজের পরীক্ষা, এই পর্যন্ত আমরা শুনেছিলাম। আমার পরিবারে কেউ ফটোগ্রাফির সঙ্গে কোন রকম কেউ কিছু যুক্তই ছিল না, ঠিক আছে? ফলে আমার এক দাদা ছিল, সে আমাকে একটা ক্যামেরা নিয়ে এসে, আমার একটা আইসোলি ছিল, কিন্তু ওই ফটোগ্রাফি যে করবো সেসব ধারণাও আমার ছিল না। কিভাবে কোথা থেকে কিভাবে ঢুকেছি জানি না। এই যে ক্যামেরা, এই যে ছবিটা তুলেছি, এটা একটা ফিক্স লেন্স, সবাইকে জানানো দরকার। এর মধ্যে দুটো না একটা ছবি আছে যেটা আমার ফিল্ম ক্যামেরায় তোলা, বাদ বাকি সবই হচ্ছে কম্প্যাক্ট ক্যামেরায় তোলা, মানে লেন্স চেঞ্জ করা যায় না, ঠিক আছে? আচ্ছা স্যার। ফলে
এই যে সেন্সের কথা বললেন, আমি এইটা আমি বলছি যে সেন্সের কথা এখন অনেক জায়গায় গেছি। আমি যেমন আপনারা জানেন ওপি শর্মার নাম শুনেছেন, সে পেইন্ট দিল্লিতে আমার এক্সিবিশন দেখতে এসে বলছে আপনি নিশ্চয়ই পেইন্টার আগে, তারপর আপনি ফটোগ্রাফিতে এসেছেন। বোম্বেতে জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে যখন ছবি আমার দেখতে এসছে, পাশের কন্টেম্পোরারি গ্যালারির যে কিউরেটার, সে দেখতে এসে বলছে বাবা আপনি এইসব কম্পোজিশন করেছেন। কথা হচ্ছে এই সেন্স হচ্ছে আপনার বোধ, যেটা আগেই বলছিলাম কিভাবে দেখাটা পাল্টে যায়। আমরাও তো এরকম ভাবে ফটোগ্রাফি শিখিনি, যে ছবি আমরা শিখেছি, এখানে অনেকেই আছেন যারা ইনস্টিটিউটে ছবি শিখছেন, আমিও শিখেছি সেরকম ভাবে। তাহলে আমার এটা কি করে? সেন্স থাকতে হবে না, সেন্স চলে আসে। শুধু আপনার মনটা তৈরি রাখতে হবে, আমাদের প্রত্যেকের মনটা তৈরি রাখতে হবে যে আমি যাকে যেভাবে দেখছি এর ভেতরের লেয়ারটা আরো আছে, এর যেন অন্য অনেক কিছু আমায় দেখাতে চায়, সেটা মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। অনেক কিছু দেখানোর আছে, মানে সে চায় যে তুমি এরকম ভাবে দেখো। ধরুন এই যে সামনে এই ছবিটা যেটা রয়েছে, এই ছবিটা ও আমার পায়ের কাছে পড়েছিল, আমি তো মারিয়েই যেতাম। সেই মুহূর্তে কোথায় যেন আমার বোধ করলো যে আরে একে তো এর মধ্যে দেখতে পাচ্ছি। এখন এইটা করার পর আমার মনে হয় এর ভেতরে যেন আরো কিছু আছে, সে বোধ, সে চর্চা, সেই বৌদ্ধিক যে লেভেল সেটা আমার নেই, যার জন্য এর ভেতরের আরো জিনিস আমি দেখতে পারি। যদি সেটা আমার অভাব, যে এর ভেতরের আরো জিনিস আছে, আরো ভালো আছে, এর থেকে অনেক কিছু বাদ দেওয়া যায়, যে বাদ দিলে সেটা আরো আরো অত্যন্ত সুন্দর জায়গায় চলে আসবে। সেই বোধ হয়তো আমার এখনো তৈরি হয়নি, সেই বৌদ্ধিক লেভেলে আমি এখনো পৌঁছাই। ঠিক আছে, কাজে সেন্স হয় করতে করতে হয়ে যায়, চর্চার মধ্যে থাকতে হবে। এটা কারোর থাকতে হবে বলে কোনো কিছুই নেই। কার মধ্যে কি আছে কে জানে? আমরা তো কেউ জানি না কার মধ্যে কি আছে, আমরা শুধু চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, এই চেষ্টাটা একটা পথ দেখানোর, একটা সবাই চেষ্টা করবে, গুরুজন যারা আছে তারাই পথটা দেখায়, তাদের দেখানো পথে আমরা চেষ্টা করতে পারি। দেখা যাবে নিশ্চয়ই আমরা সেই জায়গায় থাকতে হবে, একটু লেগে থাকতে হবে, দেখা যাবে আমাদের ভালো জিনিসটা পাবো। ওই যে বলে না, খেপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর। আবার সেই গিরিশ ঘোষের কথা, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অর্থাৎ আমরা প্রতি মুহূর্তে যা দেখছি তাকে যদি খুঁজতে থাকি, দেখা যাবে তার মধ্যে কিছু না কিছু পাওয়া যাবে। আসলে আমরা দেখি না, দেখলেও আমরা চর্মচোখে দেখি, মন দিয়ে দেখি না, বোধযুক্ত দেখা আমাদের হয় না, তাই আমরা দেখতে পাই না। এই প্র্যাকটিসটা আমাদের সকলেরই করা দরকার, সবার। তারপর একটা লাস্ট কোশ্চেন ছিল, বললাম ফটোগ্রাফিতে ডাইরেক্ট, স্যার এখানে বলছে যে ফটোগ্রাফিতে ডাইরেক্ট শুটের সাথে পেন্টিং ব্যবহার করে যেটা তৈরি হবে সেটা কি ফটোগ্রাফি হিসাবেই ধার্য হবে না পেন্টিং হিসাবে? এই অ্যাবস্ট্রাক্টের দেখুন, এটা টেকনিক্যাল কথা, ও নিয়ে আমার মাথা ঘামানো নেই। হ্যাঁ, ওই কাজে এই পেইন্টিং দেখা হবে না কি দেখা হবে, আপনারটা যদি ফটোগ্রাফিতে দেন, তাতে যদি ইনস্টলেশন, একটু আগে আমি বলেছি যে ফটোগ্রাফির উপরে যদি আপনি মনে করেন যে রং দেবেন, দিতে পারেন। আর পেইন্টিং এর আবার এমনও লোক আছেন যারা ফটোগ্রাফি করে তার উপর পেইন্ট করেছেন, এটাও আমিও চিনি, জানি, এখানে উল্লেখ করার দরকার নেই। আমি বলছি যা ইচ্ছে তাই করুন না, আপনারটা কি হলো বড় কথা, আপনি রং লাগালেন না কি লাগালেন বড় কথা না। ধরুন আপনাকে কাজু কিশমিশ হ্যান ত্যান প্রচুর দিয়ে দিলাম, চিকেন দিয়ে দিলাম, আপনি এমন একটা পদ তৈরি করলেন যে পদটা কারো খাওয়া মুখে দেওয়ার মতো, তাহলে তো কোনো দাম থাকলো না। কথা হলো অনেক ইনগ্রেডিয়েন্টস দিলাম না কম ইনগ্রেডিয়েন্টস দিলাম, এইটা আমার ব্যাপার না, ওই যেটাকে খেতে দেওয়া হলো সেটা কত স্বাদযুক্ত। ঠিক আছে, আমার মনে হয় এর থেকে উত্তর পাওয়া গেল। হ্যাঁ একদম, আপনি পরে পরে ইয়েতে চলে যেতে পারেন। আর কোশ্চেন আছে? না না, আপনি পরের ইয়েতে চলে যেতে পারেন। আপাতত আপনি যা যা বলে দিয়েছেন অর্ধেক কোশ্চেন ওর মধ্যে সলভ হয়ে গেছে, মানে উত্তর হয়ে গেছে। বেশ, এখানে এখানে কিন্তু অনেক মানে মানুষজন আছেন যারা এই হয়তো দেখছেন, হ্যাঁ, অনেক গুণী মানুষজন আছেন, যদি মনে হয় তারা কিছু বলবেন তাও জিজ্ঞাসা করতে পারেন, কেননা আজকের দিনে তো তাদের তাদের মতামতও নেওয়া যেতে পারে, তাহলে আপনাদের এই আলোচনা, এই অংশগ্রহণ একটা পূর্ণতা পায়। হ্যাঁ, যদি মনে হয়, হ্যাঁ বলুন। হ্যাঁ বললাম স্যার, আপনি আবার ডিস্টার্ব করছে, বললাম এখানে আরেকজন জিজ্ঞেস করেছিলেন যে এই ছবির বই সম্পর্কে আপনার কি মতামত, লাইক এই ছবিগুলো আমার মনে হয় কিছু বইয়ের আকারে কিছু লেখার সাথে খুব ভালো লাগে।
মানে এই কোন ছবিগুলো, আমার ছবিগুলো? হ্যাঁ হ্যাঁ, মানে এই অ্যাবস্ট্রাক্ট গুলো। হ্যাঁ দেখুন এইগুলো না, আহ, আরো এগুলো ধরুন আজ থেকে আমি 6 বছর আগে 7 বছর আগেকার এনটিআর সেটটা 7 বছর আগেকার, তার মানে আমার ছবি 7 বছর আগে লাস্ট। তার আগে নিশ্চয়ই এই ছবিগুলো সব তার আগে, তার মানে তার কখনো আমি একবার বলেছিলাম 2008-এ তোলা, বলেছি একটা 2008-এ তোলা বা তারপরে তোলা এরকম, তার মানে 8-10 বছর ধরে ছবিটা তুলছি। তাহলে কি এই ছবিগুলো আমার পাল্টায়নি? আমি কি একই জায়গায় স্টে করে আছি? কোন শিল্পী যদি তার কাজেতে একই জায়গায় স্টে করে থাকে তাহলে বুঝতে হবে তার কাজের মধ্যে কোনো বৈচিত্র্য নেই। বৈচিত্র্য, স্টাইলটা ঠিক থাকবে কিন্তু তার ফর্মটা বা তার স্টাইলটা ঠিক রেখে তার কন্টেন্টটা পাল্টে যাবে, ভেতরের যে বিষয়বস্তুগুলো সেটা পাল্টে যাবে। আমারও এরকম পাল্টেছে, যেগুলো আমি পরের ছবিতে দেখাবো, ঠিক আছে? আর বই আকারে সেটা তো ভবিষ্যতে বলবে, আমি বলতে পারছি না। হ্যাঁ, বেশ, তারপর রাহুল সিদ্ধার্থ সাধুকার একটা প্রশ্ন আছে দেখ। হ্যাঁ, এই যে বলুন স্যার, এই যে আপনি তো যেদিকে তাকান, ধরেন আপনি সবকিছু দেখছেন সব বিমূর্ত কলা, তো যারা নতুন যারা শুরু করছে মানে তারা কিভাবে মানে চর্চা করবে, তারা কিভাবে অনুশীলন করবে, ওটা উনি জানতে চাইছেন। হ্যাঁ একদম ঠিক। সেটা হচ্ছে যে যারা নতুন দেখবে তাদের প্রথমেই বুঝতে হবে, যেমন এর জন্য না, এই যে যারা নতুন, একেবারে নতুন মানে যে তারা স্কুলে পড়ে সেরকম ছেলে মেয়ের কথা কিন্তু আমরা বলছি না। আমরা বলছি যারা ম্যাচিওর হয়ে এসে তারা পড়ছে, তারা কিন্তু দেখে এসছে যে একটা গল্প তার ভেতরে কিন্তু গল্পটা হয়ে যাওয়ার পরও কোনো একটা রেস থেকে যায়। তেমনি একটা উপন্যাস পড়ার পরেও একটা তার রেশ গুলো থেকে যায়, তার ভেতরে একটা জীবন দর্শন দেখায়, তার সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম গুলো ভাঙতে থাকে। এইগুলো যদি কেউ পড়ার চেষ্টা করে এটা কিন্তু তাহলে কিন্তু তার মধ্যে যে জিনিসকে যেভাবে দেখতো, যে মানুষকে সে যেভাবে দেখতো, ওই চরিত্রগুলোকে জানার পর বাড়ির মানুষগুলোকেও কিন্তু সে সেভাবে দেখবে না। দেখা যাবে মা একটা কথা বলেছেন, সোজা কথায় মনে হচ্ছে এটা রাগের কথা, কিন্তু তার দৃষ্টিকোণ থেকে সে বলবে না না, মায়ের ক্ষেত্রে তো এটা রাগাই উচিত, কেননা মায়ের পিছনের ঘটনাটা তো এইরকম। কাজে আজকের ঘটনাটা যেটা দেখছি তাকে দিয়ে শুধু আজকের দিন থেকে মাকে আমার বিচার করাটা ঠিক হচ্ছে না, বা মায়ের উপর রাগ করাটা আমার ঠিক হবে না। ফলে এই যে চিন্তা ভাবনা, এই যে বিচার বুদ্ধি, সেটা হচ্ছে যে সে তার মাকে বিশ্লেষণ করছে, বাবাকে বিশ্লেষণ করছে, পিসিকে, মাসিকে। এই করতে করতে দেখা যাবে একসময় পাড়ার লোকজনও করলে পাড়ার লোকটাকে মনে হবে এই লোকটা কি, আচ্ছা মনে হয় এর বলছে আচ্ছা হতে পারে তো উনি বেশ দুঃখী, কোনোটা বিশেষ কারণ থেকে উনি হয়তো রেগে, তেমন দেখবেন কেউ কেউ প্রচন্ড রেগে কথা বলে। এই প্রচন্ড রেগে কথার পেছনে হয়তো তার পারিবারিক অশান্তি পেছনে কাজ করে। ফলে এই পেছনেরটা আমরা তো দেখতে পাই না, কিন্তু একজন অনুভূতিশীল মানুষ কিন্তু একজন মানুষের স্বাভাবিক আচরণ দেখে অস্বাভাবিক নয়, অন্য লোক বললে অস্বাভাবিক, সে বলছে এটা স্বাভাবিক, কারণ সে ওই মানুষটাকে বিচার করছে। এই বিচার করার ক্ষমতাগুলো এই কবিতা থেকে, মানে আমাদের উপন্যাস থেকে, এইগুলো থেকে ধীরে ধীরে চরিত্র বিশ্লেষণের লেখকদের চরিত্র বিশ্লেষণ করতে করতে আস্তে আস্তে আমাদের মনটা তৈরি হয়। তখন দেখা যায় আমাদের যে দেখাটা পাল্টে যায়। এই দেখাগুলোর চর্চাগুলোই আমাদের ওইগুলোকে মানে একটা মানে কি বলবো দেখাগুলোকে পাল্টে দেয়। আমি ফটোগ্রাফির বিষয়ে একটা বলতে পারি, আমার একটা নিজস্ব উপলব্ধি একেবারে আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে আমার কাছে ফটোগ্রাফি মনে হয়েছে দেখা, বোঝা এবং উপলব্ধির মাধ্যমে এমন একটা অবস্থায় উপনীত হওয়া যেখানে নিরস বস্তুকেও রসোত্তীর্ণ করে তোলে। আরেকবার বলবো? বলেইতে পারেন হয়তো। আমি বলছি আমার কাছে ফটোগ্রাফি মনে হচ্ছে দেখা, বোঝা এবং উপলব্ধির মাধ্যমে এমন একটা জায়গায় পৌঁছানো, মানে এমন একটা অবস্থায় উপনীত হওয়া যেখানে নিরস বস্তুকেও রসোত্তীর্ণ করে তোলে। অর্থাৎ যার মধ্যে প্রাণ নেই মনে হবে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হলো। তাহলে যারা এই নিরস বস্তুকে নিরস দেখছে, আসলে তো
মানুষ ভেদে, তার মানসিক রসভেদে, মানুষের অবস্থা ভেদে মানুষ তাকে দেখে। অর্থাৎ এক একজন এক এক রকম অবস্থায় তার মানসিক অবস্থায় দেখে। তাই যারা নতুন আসছেন তারা যদি মনে করেন যে শিল্প তাকে করতে হবে না, শিল্পর রস তিনি আস্বাদন করবেন, তাহলে তাকে নিশ্চয়ই এইরকম একটা মানসিক চর্চার মধ্যে দিয়ে তাকে যেতে হবে, যে অবস্থার মধ্যে দিয়ে গেলে তিনি এর থেকে রস আস্বাদন করতে পারবেন। আর তিনি যদি মনে করেন সৃষ্টি করবেন, তখন তার দ্বারাই সৃষ্টিটা সম্ভব হবে। বেশ, তারপর বললাম আর একটা লাস্ট এসছে, বললাম চিন্তাশীলতার পর্যবেক্ষণ ক্ষমতার বিষয়, এটিও তো একটু পথ চলা। আরেকবার। চিন্তাশীলতা আর পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ, মানে এটাও তো একটি পথ চলা। তো আপনার সৃষ্টি যেটা করছেন সেটা তো মানে তারই ফসল, মানে সেটা যদি একটু বলে দিতে পারেন। হ্যাঁ, দেখুন এই যা বললাম একটু আগে, এটাই তার চিন্তাশীলতা। পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ মানে দেখা, আর চিন্তাশীলতা মানে সেই বোধযুক্ত দেখা, এবং সেটা নিয়ে ভাবনা। মনে হচ্ছে এর পেছনে আর একটা লেয়ার আছে। আমি বলছি যে আমি যা দেখেছি, আমার মনে হচ্ছে এর ভেতরে অনেক কিছু আছে, আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। এই দেখাটা একটা অদ্ভুত একটা বিশ্বাস, অদ্ভুত একটা মানে আনন্দদায়ক এবং অদ্ভুত একটা চিন্তা ভাবনার একটা ফসল এই দেখাটা। এটা কারোর জন্মগত ভাবেও হতে পারে। দেখা যাবে আজকে যে ছবিগুলো আমি তুলছি, এটা খুব স্পষ্ট করে বলা দরকার, যে ছবিগুলো আজকে আপনার আমার ছবিগুলো দেখে মনে হচ্ছে বেশ ভালো লাগছে, এরকম এই ছবিগুলো কিন্তু এমনও আছে কোন একটা বাচ্চা ছেলে যে সবেমাত্র ক্যামেরা তার হাতে এসছে, দেখা গেল সে দেখে দেখে এরকম ধরনেরই বা এর থেকে ভালো কম্পোজিশন গুলো সে করলো। তাহলে বলা যায় যে সেই চর্চাটা কোথা থেকে এলো? হতে যে চর্চাটা আমার বহুদিনের অভ্যাসের ফল, তার জন্ম থেকেই সে তার চিনেতেই রয়ে গেছে, হয়তো সে এইগুলো পেয়েই সে এসছে, হতেই পারে। কিন্তু এটা মানে আমরা যেটাকে অনেক চর্চার ফলে ধীরে 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 আস্তে আস্তে ভেঙে ভেঙে অ্যাবস্ট্রাক্টের দিকে যাচ্ছি। কেউ কেউ হয়তো সরাসরি অ্যাবস্ট্রাক্টের ছবিতেই তিনি মনোনীত হলেন। এখানে বলা দরকার, অ্যাবস্ট্রাক্ট জিনিসটায় অনেকে মনে করতে পারেন যে এটা তো তিনি আঁকছেন, নিজেই জানে না কি আঁকছে, বলতে পারছে না। কারো কেউ কেউ ফ্লু কিছু একটা দিয়ে বললো যে এটাই অ্যাবস্ট্রাক্ট, এটাই আমার ছবি, তিনি নিজের ছবিটাকে ব্যাখ্যা করতে পারছেন না। ফলে তাদেরকে নিয়ে কিন্তু আমাদের আলোচনার কোনো জায়গা নেই, তাদের নিয়ে আমরা আলোচনা করবো না, সেই কাটাই আমাদের নেই। আমরা আলোচনা করব যিনি সত্যি প্রকৃতপক্ষে, আর আমি এখনো কিন্তু অ্যাবস্ট্রাক্টের জায়গাটায় আসি। হ্যাঁ, বেশ, তারপর যদি কোশ্চেন থাকে ভালো, না হলে অ্যাবস্ট্রাক্টের জায়গায় যাবো। আর একটা প্রশ্ন আছে রাহুল, সৌরভ ভট্টাচার্যের। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার কাজ সম্পূর্ণ অন্য ধরনের। এখন যারা অন্য ধরনের কাজ করতে চান সেগুলোর মতো মূল্যায়ন হয় স্যালন সাকসেস দিয়ে। গুড। স্যালন জাজিং একই ক্যানভাসের প্রপার, যখন অ্যাক্সিডেন্টের ছবি, জঙ্গলের সিংহ শিকারের ছবি আর তার সাথে নতুন ধরনের ছবি আসে, তখন কি সেটার প্রকৃত মূল্যায়ন হয়? আর্টিস্ট সেক্ষেত্রে ডিমোটিভেট হয়ে হ্যাঁ, আমি বলি, খুব ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে কি জানেন, স্যালন দরকার, স্যালন দরকার। স্যালন হচ্ছে একটা এক্সিবিশন। স্যালন ফ্রান্সে এরকম কিছু জোট একসঙ্গে মিলে তাদের নিজেদের ছবি দেখাতেন একটা জায়গায়, সেটার থেকেই স্যালনের কথাটা এসছে। এবার আমাদের এখানে স্যালনটা ধীরে ধীরে একটা অন্যরকম মাত্রায় পৌঁছে গিয়েছে। এই মাত্রাটা কখনো উঁচুতে হতে পারে, নিচুতে হতে পারে, যে যার মতো করে বিশ্লেষণ করে দেখবেন এটা কোন মাত্রা। আমি বলছি যে স্যালনটা অবশ্যই আমাদের একটা প্ল্যাটফর্ম। আজকে ধরুন আপনি এমপিআর এর কথা বললেন, তাহলে আমাকে এমপিআর এ আসতে গেলে আমাকে এপিআর করতে হচ্ছে, ইপিআর করতে হচ্ছে, অর্থাৎ আমাকে স্যালনের মধ্যে দিয়ে অ্যাকসেপ্টেন্স পেয়ে আমাকে অনার গুলো পেতে হয়েছে। তারপরে গিয়ে এমপিআর এ হয়তো অ্যাকসেপ্টেন্স দেখছে না, তখন কাজ দেখছে। কিন্তু আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে, এবং সেই উত্তীর্ণ হতে গেলে আমাকে অ্যাকসেপ্টেন্সটা দরকার হয়েছে। আর সেইটা করাটা অত্যন্ত দরকার। যখনই আমি স্যালনে যাচ্ছি, তখনই আমি ধরুন লক্ষ লক্ষ কোটি কোটি ফটোগ্রাফার আছেন, তারা তাদের কাজগুলো দেখাবেন। কোথায় দেখাবেন? সে অর্থ নেই, গ্যালারিও পেতেন না, অনেক জায়গায় গ্যালারি দিতও না, ফটোগ্রাফির জন্য কোনো গ্যালারি দিত না, ফটোগ্রাফির জন্য কোনো গ্যালারি দিত না। হ্যাঁ,
এরকম বহু গ্যালারি আছে, এই কয়েক বছর ধরে একটু একটু চেঞ্জ হয়ে দেখছে যে না আয়ও হচ্ছে, দেয়াও যাচ্ছে। তা যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে ফটোগ্রাফির জন্য স্যালনের প্ল্যাটফর্মটা খুব জরুরি। যারা নতুন ছবি তুলছেন তারা দিচ্ছেন, তারা দেখছেন তারা অ্যাকসেপ্টেন্স হচ্ছে না, ঠিক আছে আমাকে তাহলে উন্নতি করতে হবে। নিশ্চয়ই আমি আপ টু দা মার্কে পৌঁছাতে পারিনি, তার জন্য আমার ছবিটা গ্রহণযোগ্য হয়নি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেইটার এখন ওই জায়গাটা কেউ ধরছে না, সবাই জানে যে তার ছবিটা গ্রহণযোগ্যই। ফলে কেউ যদি না গৃহীত হচ্ছে, মানে কেউ যদি না গ্রহণ করে, তাহলে বুঝতে হবে যে ওখানকার যারা বিচারকরা ছিলেন তারা যোগ্য নন ছবিটা বোঝার জন্য। আর তা না হলে আমার ছবিটা ওরা দেখেই আমার নাম দেখে বাদ দিয়ে দিয়েছে। বিভিন্ন রকমের আলোচনা, আসলে আমরা ওই নিম্নমানের আলোচনার মধ্যে না যাওয়াই আমাদের ভালো। আমি শুধু এটুকুনো বলতে চাই যে স্যালনটা অত্যন্ত দরকারি, তাতে নিজেকে আপনি জাজ করে নিজের জায়গাটায় নিজের এক্সপোজার ঠিক হচ্ছে কিনা, ছবি ঠিক হচ্ছে কিনা কিছুটা আপনি জানতে পারবেন। বেশ, এই পর্যন্ত। তারপর এই না, আপাতত না, তারপর না, আমি বলছি আমি এই কথার পরিপ্রেক্ষিতে তারপর বললাম। ধরুন আপনি বাড়ি থেকে, আপনি বাজার থেকে একটা জামা কিনে এনেছেন, জামাটা পরে না আপনি কখনোই, ধরুন আমি এই যে পরে আছি পাঞ্জাবিটা পরে আছি, পাঞ্জাবিটা পরে না আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। অথচ আপনারা বলছেন বাহ আপনাকে তো বেশ ভালো দেখাচ্ছে, অন্য কেউ বলছে বাহ তোমায় তো বেশ সুন্দর দেখাচ্ছে, কিন্তু আমি জানি এই জামাটা পরে আমি স্বস্তি পাচ্ছি না। তাহলে কোনটা গ্রহণ করব? সকলের ভালো লাগাটা গ্রহণ করব, না আমার অস্বস্তি হচ্ছে তাই জামাটা খুলে ফেলবো? বলুন, আমাকে একটা উত্তর দিতে পারেন সকলে। আমি প্রশ্ন করলাম আপনাদের কাছে, এবার উল্টে প্রশ্ন করলাম, এই যে জামাটা পরে আছি না, এই জামাটা পরে অন্যরা বলছে ভালো লাগে তাই আজকে পরে আমি, মনে করুন আমার স্ত্রী বা মেয়ে বা বাড়ির লোক বললো ভালো লাগছে, এই জামাটা পরেই আপনাদের কাছে বসলাম, অথচ এই জামাটা কিন্তু আমার অস্বস্তি লাগছে, এই জামাটা কোথায় যেন মনে হচ্ছে আমার ফিটিংস হচ্ছে না। তাহলে আমার কি উচিত? তাদের কথার মান্যতা দিয়ে এই জামাটা পরে থাকা উচিত, না আমার কথার মান্যতা দিয়ে এই জামাটা পরে ফেলা উচিত? আমার তো মনে হয় যে জামাটা, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমার তো মনে হয় যে জামাটা খুলে ফেলা উচিত, যেহেতু এটা আমার ভালো লাগছে না, কারণ আমার ভালো লাগাটা সবার প্রথমে দরকার। উত্তর পাওয়া গেল? আর কেউ যদি বলেন ভালো লাগবে? কথা বলবো স্যার, একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ স্যার বলছি যে এখানে একটা পার্সপেক্টিভের ব্যাপার আছে। যদি আপনি আপনার দিক থেকে দেখেন তাহলে আপনি জামা খুলতে পারেন, আর যদি আপনি লোকের পার্সপেক্টিভ থেকে দেখেন তাহলে আপনার জামা না খোলাটাই শ্রেয়। তাহলে এবার আমি আসছি আর্টের প্রথম যে কথাটা বলেছিলাম, আর্ট হচ্ছে শিল্পীর মনের অতি সূক্ষ্ম অনুভূতির প্রকাশ। তাহলে এটা যদি আমার প্রকাশ হয় তাহলে প্রাধান্যটা আমার, অন্যের তো নয়। যদি এটা আমার প্রকাশ হয় যে আমি ডাল দিয়ে ভাত দিয়ে খাবো আর তার সঙ্গে একটু নুন মাখিয়ে খাবো, নাকি একটু কেউ পাশে চিনি দিয়ে খাচ্ছে, সেটা তো তার ভালো লাগা। তার ভালো লাগাটাতে তো আমি আটকাতে পারি না, না তার ভালো লাগছে না, তার ভালো লাগছে মানে আমার দেখতে ভালো লাগছে না বলে তার খাওয়াটাকে আমি নষ্ট করতে পারি না। তাহলে ওটা তো তার, মানে লোকে বলে না আপরুচি খানা পর রুচি পর না, তাহলে আপরুচি খানা তো নিজের ইচ্ছায় খেয়েছে। তাহলে এবার আমার এই জামাটা কিন্তু আপনাদের ভালো লাগছে, তার মানে বুঝতে হবে যাদের ওটা ভালো লেগেছে কিন্তু আমার ভালো লাগেনি। এবার আমরা আসল জায়গায় এসেছি, বুঝতে পারছেন কথাটা? শুনতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার, যে আমি বলছি যাদের ভালো লেগেছে, অ্যাকসেপ্টেন্স হয়েছে, কিন্তু আপনি কোনো একটা দুটো চারটে ছবি দেখেছেন তাই একটা ছবি ভালো লেগেছে, ওরকম ভাবে একটা ছবি তৈরি করে দিয়েছেন, সকলে বলছে বাহ ছবিটা বেশ ভালো হয়েছে, ছবিটা বেশ ভালো হয়েছে, কিন্তু আপনি তুলে কখনোই আপনার মনের যে শান্তি প্রশান্তি পাননি। সকলের ভালো লাগাটাকে গুরুত্ব দিতে গিয়ে আপনার ভালো লাগাটাকে আপনি মেরে ফেললেন, খুন করে ফেললেন। আমার মনে হয় উত্তরটা পেয়েছেন। যাদেরা যখন চেয়ারে বসে থাকেন তখন যাদেরা তারা মানুষ, তাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা এবং চর্চিত মন নিয়েই তারা বসেছেন। তারা যখন দেখবেন তারা তাদের পার্সপেক্টিভে দেখছেন, ফলে আপনার ভালো লাগা জিনিসটা অন্য লোকের ভালো নাও লাগতে পারে। যেমন আমার বাড়ির লোকের পছন্দ হয়েছে বলে বলো পাঞ্জাবিটা পরুন, আমি পড়লাম কিন্তু আমি অস্বস্তি বোধ করছি, তাহলে আমার খুলে ফেলা ভালো কিনা সেটা আমায় ভাবতে হবে। ঠিক তেমনি ভাবে আপনাকে ভাবতে হবে যে অন্যরা ভালো বললো কিন্তু এই ছবিটাকে আমি অতটা ভালো বলি না,
তাহলে আপনি ছবিটা স্যালনে পার্টিসিপেট করবেন কি করবেন না, এটা আপনাকে ডিসিশন নিতে হবে। আপনি আপনার রাস্তাতেই চলবেন না অন্যদের পছন্দটাকে নিয়ে চলবেন। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক। আপনি আপনার পছন্দটাকে দাম দেবেন, সেটাকে নিয়ে আপনি লালন পালন করবেন, নাকি অন্যরা হাজার ঘন্টা লাইক দিয়েছে বা কোনো জায়গায় অ্যাকসেপ্টেন্স হয়েছে বা অ্যাওয়ার্ডও হয়ে গেছে ছবিটা, অথচ সেই ছবিটা আপনার খুব মনোপুত ছবি নয়, অ্যাওয়ার্ড হয়েছে হয়েছে, তাহলে তাকেই আমায় বাঁচাতে হবে। তার মানে তো আমি তো অন্য লোকের ভাবনা চিন্তাটাকে গুরুত্ব দিলাম, আমার নিজের ভাবনা চিন্তাটাকে তো আমি গুরুত্ব দিলাম না। তাহলে এই পথ চলায় আপনি বেশি দিন চলতে পারবেন না, কারণ অন্যদের হাততালি তো আপনি বেশি দিন পাবেন না, কিন্তু নিজের হাততালি যদি ভেতর থেকে পেতে থাকেন সারা জীবন তাকে লালন পালন করুন, নিজের মতনই চলতে পারবেন। আমার মনে হয় উত্তরটা পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বেশ, তারপর আর তো আপাতত কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। বেশ বেশ, তাহলে এবার আমি একটু অন্যদিকে একটা প্রশ্ন এসছে রাহুল। যাই। আর সময় কতটা আছে একটু বলুন। আচ্ছা, প্রশ্ন আসলে পরে বলবো। হ্যাঁ, বলি কি সময় কতটা আছে মিতাদি একটু বলুন। সমুদা এই প্রশ্নটা নিয়ে সময় কতটা আছে একটু বলুন। কথা বলতে। আচ্ছা বলুন। আচ্ছা, একটা লাস্ট স্যার, যা বললাম জাজের কথা ধরলাম না, কিন্তু শিল্পী হিসাবে দর্শক বা শ্রোতার ভালো লাগার মন্দ লাগাটাকে দাম দেওয়ার তো একটা না, একদম দাম দেবো না। দাম ওরকম, আপনার খুব ভালো লাগছে আমার ছবি, তো আমার ছবিটা আপনার ভালো লেগেছে, হ্যাঁ স্যার। এখানে অনেকে বলবে ভালো লেগেছে। যদি আপনার আমার ছবিটা আপনাদের ভালো না লাগে তাহলে কি আমি ওকে পাল্টে দেবো? না একদমই না। কাজেই দর্শক, ব্যাপারটা হচ্ছে দর্শক দর্শকের মতো দেখবেন আর শিল্পী তার মতো সৃষ্টি করবেন। দর্শকের চাহিদার কোনো দাম শিল্পীর কাছে নেই। হ্যাঁ, এইটুকু দাম আছে। দর্শক বলছে আপনার সৃষ্টিশীলতা যখন হবে, আপনি শিল্পকর্ম করবেন, আপনি আমাদেরকে দেখাবেন। আমরা হা করে বসে থাকি যে কবে গণেশ পাইনের ছবি হবে, কখন মকবুল হুদা হোসেনের ছবি দেখতে পাবো, বা আরো যারা আছে এই যে গণেশ পাইনের ছবি দেখার জন্য লোক বসে থাকতো। এখন ধরুন নতুন নতুন মানে নতুন না, মানে আমাদের যদি কোনো আর্ট এক্সিবিশনে কারণ এখনই যদি বলে গণেশ আলুয়ের ছবির এক্সিবিশন হচ্ছে, নিশ্চয়ই আমরা ছুটে যাব দেখতে। তার কারণ হচ্ছে তাকে দেখে আমরা সমৃদ্ধ হব, শিল্পকর্ম দেখে আমরা সমৃদ্ধ হব। আমাদের দেখে ভালো লাগলো কি লাগলো না তা দেখে শিল্পী কিন্তু তার শিল্পকর্মকে পাল্টাবেন না কখনো। বুঝতে পারা গেল না? শিল্পের দর্শকের চাহিদা হতে পারে যে আরো শিল্পকর্ম দেখতে চাই, কিন্তু শিল্পকর্মের সৃষ্টিতে তার কোনো দাম নেই, তার কোনো মানে স্থান ওখানে নেই। বেশ, তারপর আপনি পরের স্লাইডে চলে যাবেন। না আর কোনো প্রশ্ন নেই, আপনি পরে বেশ, প্রশ্ন নেই। সময় কতটা আছে? সময় সময় তো হয়ে খালি আপনি মানে কত বাজে এখন? এখন 8:34 বাজে। আপনি ছবিগুলো শেষ করে হ্যাঁ, একটা বলছেন আপনি বলুন। হ্যাঁ আপনি বলতে থাকুন ছবিগুলো। পরে ছবি নিয়ে, হ্যাঁ বলুন। পরে ছবি নিয়ে আপনি বলতে থাকুন। আমি কি বল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বলছি তাহলে। হ্যাঁ। বেশ, তাহলে বলি, এবার আমি বলি যে বিমূর্তটা কোথায়। এই বিমূর্ত আসে, এই যে বললাম যে এগুলো একটু, হ্যাঁ এটা রেখে দিন এই ছবিটা, আমি তারপর আসছি। এটা কি 1-2 করে এই ছবিটা ছিল না আমার মনে হয়। দেখুন তো, আমি একটু নাম্বার দিয়ে দিয়েছিলাম। সেখানে 1 নম্বর ছবি দেখবেন, একটা কালচে রকমের ছবি আছে, দুটো চোখ একেবারে নির্দিষ্ট, হ্যাঁ উপরে একদম, যেটা এই ছবিটার নিচেরটা, এটা তার উপরেরটা, হ্যাঁ 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 বেশ, এই ছবিটা বেশ, এটা থাকুক। এবার আমি একটা বলি আপনাদের, যে কিছুটা বিমূর্ত বিষয় নিয়ে বলি। যে আমি কিন্তু অনেকের লোকে বলে যে বিমূর্ত মানে যে জিনিসটাকে আমরা বুঝতে পারছি না তাকেই আমরা বিমূর্ত করি, একেবারে কিন্তু তা নয়। আমি বলি বিমূর্ত মানে হচ্ছে বিশেষভাবে মূর্ত, অর্থাৎ আছে আমরা দেখতে পাচ্ছি না, যে মুহূর্তে আপনি দেখতে পাবেন সেই মুহূর্তে সেটা আপনার কাছে মূর্ত, আর যদি বুঝতে না পারেন তাহলে বিমূর্ত। তাই বিমূর্ত প্রত্যেকটা ছবি কিন্তু শিল্পীর কাছে সম্পূর্ণভাবে মূর্ত, ওটা একটা বিশেষ একটা ধরন। যে ধরনটা, যেমন ধরুন আধুনিক কবিতা, কেউ বলছে আমি বুঝতে পারি না, তিনি বুঝতে পারেন না, সেটা তার দায়। আধুনিক কবিতা বুঝতে পারে না, আমিও বুঝতে পারি না, সেটা দায় আমার, কিন্তু শিল্পীর কোনো দায়
এখানে আমাকে কবিতাটা বোঝানোর নয়। আমি জীবনানন্দ দাশের কবিতা বুঝতে পারি না, আমি হয়তো শঙ্কর ঘোষের ছবি কবিতা অতটা বুঝতে পারি না, এরকম প্রচুর আছে। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা হয়তো আমি অতটা বুঝতে পারলাম না, তাহলে কি উনি এসে আমায় বুঝিয়ে দেবেন? বা ওই দায় আমার? মানে ওনার দায়? কখনো নয়, দায় আমার। বুঝতে আমাকেই হবে। তাহলে বুঝতে হবে ওটাকে বোঝার মতো জায়গায় আমি পৌঁছাচ্ছি না। এইবার এই বিমূর্তটা কিভাবে হয়? আমার কাছে, যেমন আমি আগেই বলেছি, যে ছবিটাকে বিমূর্ত মনে হচ্ছে, আমি যে বহু 20-25 বছর ধরে ধরুন এই চর্চা করে যে এই জায়গায় পৌঁছালাম, আজকে একটি ছোট্ট বাচ্চা কিন্তু ইজিলি সেইখানে পৌঁছে যেতে পারে। তার মানে বুঝতে হবে ও সেই জিনেতে ওর এই জিনিস নিয়েই ও জন্মগ্রহণ করেছে, অর্থাৎ ওর বোধযুক্ত দৃষ্টি নিয়েই ও জন্মগ্রহণ করেছে। তাদের কথা আমরা বাদ দিলাম, আমি আমাদের মতো সাধারণ লোকের কথা বলছি, যারা ধীরে ধীরে বিমূর্ত জায়গায় যাচ্ছে। এই ধীরে ধীরে বিমূর্ত জায়গা যাওয়ার জন্য আমার একটা উদাহরণ খুব সুন্দর মনে পড়লো, আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে যখন স্বামী বিবেকানন্দ ক্ষেত্রীর রাজার কাছে গিয়েছিলেন, এবং যখন রাজা বলেছিলেন যে আপনারা তো পুতুল পুজো করেন, মূর্তি পুজো করেন, হ্যাঁ, এটা কি করে বিশ্বাস করা যায় ঈশ্বর মূর্তির মধ্যে আছে? আপনার এই ঘটনা হয়তো অনেকে জানেন, কিন্তু ওই ঘটনাটা আমাকে কিভাবে মানে কিভাবে অনেকটা নাড়া দিয়েছিল সেটাই বলতে চাইছি। তা উনি তখন সেই ওনার ক্ষেত্রে রাজার ছবিটা নিয়ে এসে তার একজন চাকরকে বললেন যে এর উপরে তুমি থুতু ফেলো। তো বলে এটা তো আমি থুতু ফেলতে পারি না, তার কারণে এর মধ্যে তো রাজামশাই আছে। বলে রাজামশাই কোথায় আছে? এটা তো ছবি, রাজামশাই তো সিংহাসনে বসে আছেন, চেয়ারে বসে আছেন। তখন বলছে না, তখন বলছে ঠিক আছে তুমি যাও। তখন স্বামীজি রাজাকে বললেন যে দেখলেন তো, ওর বিশ্বাস যে আপনি যতই এই সিংহাসনে বসে থাকুন না কেন, ওর বিশ্বাস সেই ছবিটার মধ্যেই আপনি আছেন। তাহলে আমরা যারা বিশ্বাসী, তারা আমরা বিশ্বাস করি যে মূর্তির মধ্যে ঈশ্বর আছেন। এটা কিন্তু দেখার বা অনুভব করার প্রাথমিক অবস্থা। যখন আপনার এই উত্তরণ, এই মানে ভক্তের যখন উত্তরণ ঘটবে, তখন ভক্ত কিন্তু ওই মূর্তি ছেড়ে নদী পাড়ের একটা শিলা, শালগ্রাম শিলা বলে সে বাড়িতে নিয়ে আসবে, দেখবেন নারায়ণ বলে নিয়ে আসে, এবং তাকে পুজোও করে। যখন এই ভক্ত, আপনারা সবাই দেখেছেন যে ঠাকুরমশাই পুজো করতে এলে সিংহাসন করে একটা নুড়ি পাথর নিয়ে আসে। অ্যাকচুয়ালি নুড়ি পাথরটা নদী পাড়ে পড়ে থাকা নুড়ি পাথর, কিন্তু যিনি বিশ্বাস করেন তিনি জানেন ওই নুড়ি পাথরের মধ্যেই ভগবান আছেন। অর্থাৎ মূর্তি ছেড়ে চলে এলো, উন্নত যখন হলো তখন চলে এলো নুড়ি পাথরের মধ্যে। স্বামীজি বলছেন যখন ভক্তের আরো উন্নতি ঘটে, তখন নুড়ি পাথরও সরে যায়, তখন সে নারায়ণকে যে কোনো জিনিস, যে কোনো বস্তুর মধ্যে সে নারায়ণকে অনুভব করতে পারে, তখন তার আর মূর্তির কোনো প্রয়োজন নেই। অদ্ভুত সুন্দর একটা উদাহরণ, যেটা আমার কাছে মনে হয়েছিল যে যাকে আমরা দেখছি সেটা হচ্ছে মূর্ত, ধীরে 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 সেগুলো ভাঙতে থাকছে, আর অনেক জিনিস চলে যাচ্ছে। অনেক জিনিস চলে গেলেও আমি কিন্তু আগের জিনিস দেখতে পাচ্ছি। এরপরে আরো ভাঙছে, যখন আরো ভেঙে চলে যাচ্ছে, এই যে দেখুন আমি এই ছবিটা সামনে রেখেছি, এই ছবিটা দেখুন চোখ আছে, নাক আছে, নিচে মুখ নেই, কিন্তু আমার বুঝতে কোনো অসুবিধা নেই নিচে মুখ আছে। সকলেই দেখলে বুঝতে পারবেন যে নিচে মুখ আছে, এটা আমাদের অনুভব করতে বা বুঝতে কোনো অসুবিধা নেই। কারণ এটা হচ্ছে আমাদের সেই অবস্থা, যেই অবস্থা কিন্তু এখনো মূর্ততার দিকেই রয়েছে, আস্তে আস্তে শালগ্রাম শিলার দিকে যাচ্ছে। পরেরটায় আসি। পরেরটা কোনটা? পরের ছবি, শান্তনু ঠিক পরেরটা, নিচে কালোটা। হ্যাঁ দেখুন, এটাও একবার অদ্ভুত। এটা আমি বলিনি কোথা থেকে তোলা ছবি, এটা একটা টিনের, মানে টিন, করগেটের টিন দোকান, বোম্বেতে ওই সমুদ্রের পাড়ে মাছেদের জেলেদের দোকান, সেখানে ওরা আলকাতরা লাগিয়েছে। এই যে চোখ, নাক, মুখ দেখতে পাচ্ছেন, এখানে আলকাতরা লাগানো এত স্লিপারি যে আলকাতরাটা ঠিক রংটা লাগেনি, প্লেন। আর ওই যে যেখানে চোখের মতো ওখানটা দেবে গিয়েছে, মানে গর্ত হয়ে গেছে, সেখানে রংটা ঠিক মতো লাগে। তো অদ্ভুত আমার কাছে মনে হয়েছিল, কিন্তু এর থেকে মানে পুরো মুখটাকে চিনে নিতে, বুঝতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এও কিন্তু বিমূর্ত নয়, এও কিন্তু কনসেপচুয়াল। ধীরে ধীরে
যাচ্ছে, মানে শালগ্রাম শিলায় রয়েছে, এখনো আমরা যে কোনো জায়গাতে পৌঁছাতে পারছি না। তারপরের ছবিটা নিচের দিকে যান, শান্তনু নিচের ছবিটা, হ্যাঁ দেখুন এটা একটা সুন্দর ফর্মে চলে এসছে। চোখ নেই, পুরো মুখ নেই, নাক নেই, অথচ মুখ বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে না। তার কারণ এতগুলো ছবি দেখার পর এতক্ষণে কিন্তু আমাদের প্র্যাকটিস হয়ে গেছে, আমাদের অভ্যাস হয়ে গেছে এই ছবিগুলো দেখতে। তাহলে এই ছবিগুলো দেখতে দেখতে দেখুন ওই যে স্বামীজির কথাটা, যে মূর্তি পুজো করতে করতে শালগ্রাম শিলায়, শালগ্রাম শিলাকে পুজো করতে করতে শালগ্রাম শিলাও চলে যাবে, তখন ইট কাঠ পাথর যা আছে সবকিছুর মধ্যে তিনি যদি মনে করেন ঈশ্বরকে অনুভব করতে পারবেন। তাহলে এই যে একটা জিনিস, এর মধ্যেও যেন আমরা এতক্ষণ ধরে মুখ দেখতে দেখতে এসেও মনে হচ্ছে কোথায় যেন মুখ চোখ সব আছে, কিন্তু অথচ নেই। তাহলে যিনি দেখছেন আপনার আমার কাছে এটা রিয়ালিস্টিক মনে হচ্ছে মুখ চোখ সব আছে, কিন্তু যিনি একেবারে চর্চিত নন, যিনি একেবারে তার অভ্যাস নেই, তিনি হঠাৎ করে এসে দেখলে বলে এটা কি হচ্ছে, কিছুই তো দিক জানছে না, এটা পুরো অ্যাবস্ট্রাক্ট, এটা বিমূর্ত একটা ছবি। তাহলে একজনের কাছে যেটা বিমূর্ত মনে হচ্ছে আর একজনের কাছে সেটা সম্পূর্ণরূপে মূর্ত মনে হচ্ছে। কারো কারো মনে হবে এটা আবার বিমূর্ত কোথায়, এটা স্পষ্ট দেখা যাচ্ছে এইসব, না না এটা বিমূর্ত না। তার মানে তিনি বহু দেখেছেন, তিনি চর্চিত হয়ে গিয়েছেন। আর একজন তিনি এখনো সেই পর্যায়ে রয়েছেন যে এই পর্যায়ে ধীরে ধীরে এই অভ্যাসে এই জায়গায় উপনীত হননি, তাই তার দেখাটা অন্যরকম হয়ে আছে। তিনি এর মধ্যে বিমূর্তই দেখছেন। তাহলে কারোর কাছে যেটা বিমূর্ত অন্যজনের কাছে সম্পূর্ণভাবে মূর্ত। বেশ, পরের ছবি। ধীরে ধীরে যাচ্ছে, দেখুন এখানে চোখ রয়েছে বলে চোখের মতো অংশটা বলে একদম সুন্দর বুঝতে পারা যাচ্ছে। আপনাদের একটু বলেই দিই ছবিটা বুঝতে পারার জন্য, যে ছবিটা কোথা থেকে তোলা। এই গঙ্গাসাগরে মেলার যে সময় আমাদের এখানে যে ট্রানজিট ক্যাম্প হয়, হ্যাঁ ওখানে ছবি তুলতে সবাই তো সাধু সন্ন্যাসী ছবি তুলছে, আমার তো আর ওখানে মন খুব একটা টানে না। তাই দেখতে দেখতে হঠাৎ দেখছি যারা দূর থেকে দেখে না সব গাড়িতে করে আসে, সেই গাড়ির পেছন দিকে লাইট মনে হয় খুলে গিয়েছে, আর সেইখানটা এইরকম যেখানটা লাইট লাগানো ছিল আর কি খুলে গেছে আর স্পট হয়েছে। আর এই যে চোখের মতো যে অংশটা, এটা মনে হচ্ছে যতদূর সম্ভব ওই নাট বোল্টের ফুটোটা বা এরকম কিছু একটা হবে। ফলে দেখে আমি বলছি যারা নতুন আছে তাদের মনে হবে দেখে যে আশেপাশে চারদিকে ছড়ানো কত কিছু আছে, শুধু দেখলেই ছবি পাওয়া যায়, এখানে ওখানে যাওয়ার দরকার নেই। বেশ, এইবার ছবিটা বলি। দেখুন এখানেও কিন্তু হয়তো চোখের একটা জিনিস হচ্ছে, অন্যগুলো আস্তে 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 সরে যাচ্ছে। কেউ বেশ, এটা একটা গাছের ছালেরই ছবি। চোখ, নাক, মুখ সবই দেখা যাচ্ছে, কিন্তু কোনোটাই আমাদের প্রকৃতির যেভাবে চোখ নাক মুখ দেখে আমরা মানে মনে করি তার পার্সপেক্টিভ যেরকম, তার সাইজ যেরকম, তার কিছু নেই। অথচ এর থেকে কিন্তু এতক্ষণে দেখতে দেখতে এর থেকে আমার নির্দিষ্ট বা ভাবনার মুক্তি বা তার আবেগটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় এতক্ষণে। আর যদি না হয় আর একটু প্র্যাকটিস দরকার। এই তারপর এটাও দেখুন, এটা ছবিটার নাম দিয়েছিলাম কন্ট্রোভার্সি। আসলে দুটি মানুষ, একজন প্রচন্ড রাগী আর একজন ততটাই ঠান্ডা। হয়তো বলা যেতে পারে মধ্যখানটা কি। আসলে আমি এই ছবিগুলোকে এটা বাদ দিয়ে ইচ্ছা করে এটা রেখে দিয়েছি, এবং ছবিটা 2 ইঞ্চির মতো একটা জায়গা আমাদের এই বেহালা অঞ্চলে এই মিন্ট আছে, তারাতলা মিন্ট, সেখানে ওই করেছিল আর কি, টিএমটি এলিগেন্ট বার এর অ্যাডভার্টাইজমেন্ট ছিল। ওদের কন্ডিশনটা শেষ হয়ে যাওয়ার পর ওরা কালো পোছড়া দিয়ে লো কোয়ালিটির রং ব্রাশ দিয়ে একদম সব নষ্ট করে দিয়েছিল।
তা আমি মাঝে মাঝে ওখান থেকে আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতাম, তাই মনে হচ্ছিল যে বাহ, বেশ জায়গাটা তো বেশ ভালো, একবার দেখতে হবে। তা একদিন ছুটির দিন ক্যামেরা নিয়ে যাই, এরকম বেশ কয়েকটি ছবি তুলি, তার মধ্যে এটা একটা 2 ইঞ্চির মতো ছবি, দেখুন ডাইরেক্ট ছবি, এখানে কোনো বসানো টসানো নেই, হয়তো আর কিছু ভাবতে হয় এই পর্যন্ত, যুক্ত করা কিছু নেই, একেবারে সম্পূর্ণ এইরকম। কিন্তু যারা দেখুন দেখতে দেখতে এতক্ষণে অভ্যস্ত হয়ে গেলে আপনার দুটো মুখ এবং তাদের ভাবনা, তাদের আবেগ বুঝতে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এও কিন্তু পুরো অ্যাবস্ট্রাক্ট নয়, ওইরকম ধরনের চলছে, আমার ছবি ভাঙছে, আমি বুঝতে পারছি আগের যে স্টাইল ছিল দেখুন চেঞ্জ হয়ে গেছে, প্রথম দিক থেকে যে ছবি দেখেছেন সেটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। তারপরে ছবি, পরের ছবি, হ্যাঁ এটাও একটি গাছের ছালের ছবি। এখানেও দেখবেন একটা দুটো মুখ রয়েছে, একে অপরের সঙ্গে যেন কোথায় মিলিয়ে মিশে আছে, তো অদ্ভুত সুন্দর মানে লেগেছে। দেখবেন প্রথম দিকটা একটা ধারের দিকটা একটা একটা চোখ দেখা যাচ্ছে, তার একটা মুখ আপনি দেখতে পাবেন, কিন্তু ছবি তো এত অল্প সময়ে দেখে সরে গেলে মনেও ভালো লাগবে না, মনে হলো যে বিমূর্তই রয়ে গেল, মূর্ত আর হলো না। বারবার দেখতে দেখতে মানে দেখলে এটাকে মূর্ত তার দিকে যে যাওয়া যাবে, কিন্তু উপর থেকে দেখলে মনে হয় কোথায় কিছু নেই, কিন্তু ভালো করে দেখলে দেখা যাবে এর মধ্যে একটা দুটো তিনটে এরকম ভাবে মুখ পাওয়া যাচ্ছে, ভালো লাগবে তখন। বেশ, পরের ছবি। 1 মিনিট, শ্যামাপ্রসাদ চক্রবর্তী, আপনি একটু আপনার ভিডিওটা অফ করে দিন প্লিজ। শ্যামাপ্রসাদ চক্রবর্তী, আপনার ভিডিওটা একটু অফ করে দিন দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ সৌম্যদা, শুরু করুন। হ্যাঁ, পরের ছবি। হ্যাঁ দেখুন কি অদ্ভুত সুন্দর, আমার মনে হয়েছে অদ্ভুত সুন্দর, আমার বলা উচিত না, দেখছেন আপনারা, তবে আমার কাছে মনে হয়েছে দেখুন আমারই ছবি, এখানে সম্পূর্ণ আগের যে ছবি দেখেছেন আস্তে আস্তে দেখুন ছবিগুলো পাল্টে পাল্টে যাচ্ছে। আমার কাছে ওই স্বামীজির কথার মতনই মনে হচ্ছে যে আস্তে আস্তে মূর্তি থেকে চলে গেল শালগ্রাম শিলা, শালগ্রাম শিলা থেকেও চলে গেল একটা সময়, তাকে যেখানে দেখতে পাচ্ছি সেখানে যেন দেখতে পাচ্ছি, আমি এখানে সুন্দর মুখ দেখতে পাচ্ছি, আমার মুখ মানে এখানে আমি একটা নাক এবং তার চোখের পোষান কপাল এগুলো দেখতে পাচ্ছি, আমার কাছে একেবারে স্পষ্ট, একেবারে মূর্ত, কিন্তু যিনি যার এই চর্চাটুকুনি সে এটাকে বলবে বিমূর্ত। অর্থাৎ বিমূর্ত এবং মূর্তর মধ্যে যে তর্ক বিতর্ক আছে, সেই যে ডিফারেন্সটা আছে, সেই পার্থক্যটা আছে, সেই পার্থক্যটা হচ্ছে একমাত্র আমাদের দেখা, বোধযুক্ত দেখা, অনুভূতিযুক্ত দেখা, শিল্পীর চোখ দিয়ে দেখা, যা দেখছি চর্মচোখের দেখা নয়, মনের দেখা, সেই দেখাটার পার্থক্যটা এটা আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। পরের ছবি। এটা একটু কোথায় তোলা যদি একটু বলে দিতে ওই যে বললাম, ওই যে টিএমটি এলিগেন্ট বারের যে ছবি, হ্যাঁ লাল কালো সাদা, ওটা হচ্ছে টিএমটি এলিগেন্ট বার ছিল, অ্যাডভার্টাইজমেন্ট ছিল কালো আর লালে, ঠিক আছে, কালো আর লালে ছিল আর সাদা দেয়ালের ওপর ছিল। তা ওই ছবিগুলো ওখানে দেখা যাবে, মনে হবে যে কেন পেন্ট করেছে, ওই যে বললাম যে নষ্ট করে দিয়েছিল, ওদের কন্ডিশন যা ছিল, তারপর পুনরায় ডেট পার হয়ে গেছে, ওরা কালো পোছড়া দিয়ে মানে ওই চুন করে যেরকম ওই রকম ভাবে কালো দিয়ে একদম উল্টো পাল্টা দাগ দিয়ে নষ্ট করে দিয়েছিল, আর তার মধ্যে ছোট ছোট জায়গা আমাকে ওই রকম অ্যাট্রাক্ট করেছিল, তাই ওটা তোলা ছিল ওখান থেকে। পেন্টিংই মনে হলো দেখে প্রথমে। পেইন্ট হলে বলতে পারবে যে যে পোছড়া দিয়ে মানে নষ্ট করেছিল সে পেইন্ট করেছিল, আর আমি ছবি তুলেছি। হ্যাঁ ওই যে বললাম সে নষ্ট করেছিল, হ্যাঁ সে ওই পোছড়া দিয়ে নষ্ট করেছিল, তাই পেন্টিং এর মতো দাগটা রয়ে গেছে, আর ছবিটা আমি তুলেছি, আমি পেয়েছি ওখান থেকে ওরকম ভাবে ওই কম্পোজিশন, এই 2-1 ইঞ্চি 2-3 ইঞ্চির বিষয় জিনিসগুলো। হ্যাঁ আর একটা ছবি আছে ওই রকম, যেটা প্রথমে দেখিয়েছিলেন, ওটা একবার দেখান, বুঝতে পারলেন কোনটা বললাম? তার উপরে, হ্যাঁ 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 নিচে 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 তার নিচেটা, হ্যাঁ এটা দেখুন, আমার কাছে মনে হচ্ছে পুরো মুখের যে আদল বা এইসব করে যে আমি ছবি তুলেছি, হয়তো একটু অন্যরকম, আমার কাছে কোনো তফাৎ হচ্ছে না, আমার কাছে বেশ অন্যরকম ভালো লাগার একটা ব্যাপার তৈরি হয়েছে, আমার মনে হচ্ছে আমার ছবি পাল্টাচ্ছে আমার হাত দিয়ে। এটা আমি বিশ্বাস করি, যে যে বিষয়ে কাজ করবেন, একটা বিষয় নিয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনার হাতেই কিন্তু ওই বিষয়েরই ভালো ছবিগুলো আপনার হাত দিয়েই বেরোবে। উদাহরণ হিসাবে বলি, ধরুন
আপনার মা ডাল রান্না করে, ডালেতে আপনার মা পাঁচফোড়ন দিয়ে যে ডালটা রান্না করে, সেটা আমি গেলে হয়তো আপনার মার মতো একবার তৈরি করবো ফেলবো, আপনার মা সারা বছর ধরে এরকম তৈরি করেছেন, আপনার মা ওই ডালটাকে কিছু না হলে 10-12 রকম ভাবে পরিবেশন করতে পারেন, সেটা আমার পক্ষে সম্ভব নয়। কেন বললাম এটা? যে কেউ কারোর একটা ছবি দিয়ে দেখে অনুকরণ করে আজকে একটা ছবি করতে পারেন, কিন্তু যে লোকটা ওইরকম ছবি তৈরি করেছেন নিজে থেকে, সেই ছবি ওইরকম উনি 10টা 15টা 20টাও তৈরি করতে পারবেন, কিন্তু যিনি ডুপ্লিকেট করছেন, যিনি অনুকরণ করছেন, তিনি পারবেন না, তিনি ওই একবারই পারবেন। আর একটা অস্বস্তি নিয়ে থাকবেন, কারণ ওটা তো ওনার ভালো লাগা জায়গা নয়। ওই আমার মতো মানে যদি এটা আমার ভালো লাগা না ফিটিংস করা জায়গা হয়, তাহলে অস্বস্তি নিয়েই বসে থাকতে হবে, এইরকম একটা মনোভাব নিয়েই তো থাকা। তা এই যে দেখুন আমার ছবিগুলোই ভেঙে যাচ্ছে, এতে আমি খুব খুশি ভেতরে ভেতরে, যে আমার ওই এক জিনিস, ধরুন আজকে আমি যে প্রথমে 20টা এমপি অ্যাপের যে 20টা সেটের যে ছবি দেখালাম, ওইরকম ছবি এখন আমি বেরোলেই দেখতে পাই, কিন্তু আমার ওই ছবি তুলতে ইচ্ছা করে না, তার কারণ মনে হয়েছে ওটা মনোপ্রনাশ, ওটা হয়ে গেছে, ওটা আমার নয়, ও ভালো লাগার মধ্যে নয়, আমার মনে হচ্ছে আরেকটু ওপরে অন্য স্তরে আমার ভালো লাগাটা আছে, এই স্তরটা হচ্ছে এইটা, একটু আগে যেটা দেখালাম সেটা সেই স্তর, এইরকম ভাবেই চলছে। আমার মনে হয় আমি বোঝাতে পারছি যে কিভাবে স্টাইলটা এক রেখে দিয়ে নিজের কন্টেন্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ভাঙছে, আমার ছবি আমার হাতেই ভাঙছে, বলেন আরো ভালো আরো ভালো, একমাত্র ভালোটা তার হাতেই পারে, যে যে বিষয় নিয়ে কাজ করছে সব থেকে ভালোটা তার হাত দিয়েই আসতে পারে। বেশ, শেষ ছবিটা একটা দেখি। হ্যাঁ, এটাও দেখুন, মুখ ছবি নয়, কিন্তু মুখেরই অংশ, সব চোখগুলো দেখাচ্ছে, অথচ 3টে চোখ বা 3টে চোখ দেখাচ্ছে। এটা একটা গাছের নোটস বা পর্ব, অদ্ভুত ব্যাপার, মনে হতে পারে এরকম আবার কি করে দেখা যাবে একসঙ্গে। অ্যাকচুয়ালি গাছটা ছোট, আমি ক্যামেরাটাকে এমন একটা পজিশনে নিয়ে ছবিটা তুলেছিলাম যেখানে উপরের নোটসটা বা পর্বটাকে আমার কাছে বড় হয়, অপেক্ষাকৃত ভাবে নিচের গুলো একটু ছোট হয়ে যাচ্ছে, পার্সপেক্টিভটাও একটু অন্য হয়ে যাচ্ছে, এই ইন্টেনশনালি এটা করেছিলাম। এবং দেখুন সেই আমার মনে হয়েছে যে এটা একটা অন্য মাত্রা নিয়েছে। এই পর্যন্ত, এরপরে যদি কিছু বলার থাকে বলুন। বলছি যে অ্যাবস্ট্রাক্ট ছবি মানেই কি মানুষের মুখী হবে এরকম কিছু না, কিছু সবকিছু না না না, একেবারে নয়, এটা তো আমি তুলেছি অ্যাবস্ট্রাক্ট, আমার মনে হয়েছে আস্তে আস্তে বিমূর্তর দিকে যাচ্ছি, আমি পুরোপুরি অ্যাবস্ট্রাক্ট আমি বলছি না, আমার ছবিগুলো ধীরে ধীরে যাচ্ছে, আমি এখনো সেই জায়গায় পৌঁছাতে পারিনি। আর এটা মুখের নয়, আপনি যা তুলবেন অ্যাবস্ট্রাক্ট, আপনি আমি একটু বলি, গণেশ আলুই দেখবেন, গণেশ আলুইয়ের ছবি আমি একবার আমাদের একটা এক্সিবিশনে গণেশ আলুই আশপাশে এসেছিলেন একাডেমিতে, তো ওনাকে ডেকে নিয়ে আসতে উনি একটা ছবি এঁকে দিয়েছিলেন। হ্যাঁ, তা আমরা কিছু বুঝতেই পারছি না, বেশ কয়েক বছর আগেকার কথা। তারপর একজনকে জিজ্ঞেস করলাম কি এঁকেছেন, বললেন যে উনি ল্যান্ডস্কেপের ছবি আঁকেন। ল্যান্ডস্কেপের ছবি আপনি কিন্তু সচরাচর দেখে বুঝতেই পারবেন না ল্যান্ডস্কেপের ছবি। কেন বুঝতে পারছেন না? উনি ভাবছেন, মানে এটা আমি শুনেছিলাম একজনের কাছে, যে কারোর কারোর ভাবনায় আছে তিনি ল্যান্ডস্কেপ, ধরুন আপনি একটা যে জিনিসটা আপনি সোজা চোখে দেখতে পাচ্ছেন, সেই যেটাই যখন আপনি প্লেনে উঠে দেখছেন বা আপনি 20 তলা 25 তলার উপর থেকে দেখবেন, আপনি যদি এই যে আমাদের ধর্মতলায় যে 45 না কি যে বিল্ডিংটা হচ্ছে তার একেবারে উপরে গিয়ে যদি নিচে দেখেন, আর নিচে দাঁড়িয়ে থেকে যে একতলা বা দোতলা থেকে যখন দেখছেন, সেই যে ছবিটা দেখতে পাবেন, আর তাই ওই বিল্ডিং এর ছাদ থেকে দেখলে কি একই পার্সপেক্টিভে দেখবেন? দেখবেন না, এই পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে, জিনিস কিন্তু একই আছে, দেখার পার্সপেক্টিভ। উনি বলছেন বার্ডস আই ভিউ, অর্থাৎ একজন পাখির চোখ, মনে মনে নিজে ভাবছেন যে একটা পাখি যদি আকাশে ওড়ে সে ওখান থেকে ল্যান্ডস্কেপটা কিরকম দেখবে। তার মানে শিল্পী যখন আঁকছেন, তিনি কিন্তু নিজে তখন পাখি। বুঝতে পারছেন আমার কথাটা? বুঝতে পারছি। তিনি তখন পাখি, সেই পাখি অবস্থা, একদম পাখি ল্যান্ডস্কেপটা কিভাবে দেখবে, পুকুর, নদী, নালা বা পাহাড়, তাকে কিভাবে দেখে, তিনি সেই চোখে ল্যান্ডস্কেপ আঁকছেন। তার মানে সেই ল্যান্ডস্কেপটা কিন্তু বিমূর্ত, মানে সচরাচর আমরা যেভাবে দেখে থাকি গাছপালা অন্য কিছু, সেরকম নয়। তাহলে ল্যান্ডস্কেপ থেকে, মানুষের মুখ থেকে, মানুষের শরীর থেকে দেখবেন আপনারা পেইন্টিং সেটা সব থেকে বেশি দেখা যায়।
পেন্টিংসে দেখবেন শিল্পীরা বহু বহু কাল আগে থেকে ওই রিয়ালিস্টিক ফর্ম ছেড়ে আস্তে আস্তে কিভাবে আনরিয়ালিস্টিক এর মধ্যে দিয়ে সত্যকে উপস্থাপন করার জন্য ধীরে ধীরে কিভাবে পৌঁছে যাচ্ছেন, একেবারে কোন অবস্থায় পৌঁছে যাচ্ছে, এই অবস্থাটাকে তারা ধীরে 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 সেই জায়গা নিয়ে গেছে। ফটোগ্রাফিতে কি হয়েছে, আমরা ফটোগ্রাফিতে এই চর্চাটা আমাদের হয় না, না হওয়ার ফলে আমরা একটা বৃত্তের মধ্যে, একটা গণ্ডির মধ্যে সব সময় ঘোরাফেরা করতে থাকছি, যাকে আমরা নিজেরাও বলি যে আমরা কলুর বলদ। হ্যাঁ, একটা গিট যেন বাঁধা আছে, এই থেকে এই হবে, ওই থেকে ওই হবে, ওই হবে। অবনীন্দ্রনাথ ঠাকুর বলছেন আগে শিল্পকর্ম, তারপর হবে শিল্প বিচার। বোঝা গেল? আগে শিল্পকর্ম, আগে শিল্পী তার শিল্প সৃষ্টি করবেন, শিল্প বিচার তারপরে হবে। আপনি যদি ব্যাকরণ মেনে শিল্প সৃষ্টি করতে চান, কোনদিন শিল্প হবে না। তাই বলবো নিজের মতো করে যা ভালো লাগে তাকে গুরুত্ব দিন, যেটা ভালো লাগছে না ওই ছবি থেকে সেটা আস্তে আস্তে বাদ দিন, দেখবেন আপনার থেকেই আপনার ব্যাকরণ তৈরি হয়ে যাবে। আপনি ব্যাকরণ মেনে ছবি তৈরি করতে গেলে আপনার ভালো লাগা বিষয়টাকে আপনাকে ফেলে দিতে হবে। অথচ ভালো লাগা যদি অন্যের ভালো লাগা ব্যাকরণ মানতে হয়, তখন আমার মতো আমি বললাম যে একটা যে জামা আমার ফিটিংস করছে না, অথচ তাকে আমাকে বয়ে বেড়াতে হবে। আমি মনে হয় বোঝাতে পেরেছি, আমার কথার মধ্যে দিয়ে বুঝে নিতে হবে। সবকিছু সব স্পষ্ট হয়তো আমরা বলতে পারি না অনেক সময়, ঠিক আছে? রাহুল, একটা প্রশ্ন আছে দেখ, অরিজিৎ ভট্টাচার্যের। হ্যাঁ দেখে নিয়েছি আমি। হ্যাঁ, আর একটা তোর বলুন। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা প্রশ্ন আছে, বুঝলি? হ্যাঁ, আমি জানি, হ্যাঁ, আমি দেখেছি। হ্যাঁ, স্যার, যে সামাজিক কথা আপনি বললেন, সকার থেকে নিরাকারে যাওয়া আলটিমেট লেভেল অফ স্পিরিচুয়ালিজম, অর্থাৎ ছবির ক্ষেত্রে মূর্ত থেকে বিমূর্ত হতে যাওয়া। তাই বিমূর্তর মধ্যে মুহূর্তকে খুঁজবো কেন? সর্বক্ষেত্রে কি অ্যাবস্ট্রাকটিজম কোনো না কোনো রিয়ালিজমকে রিফ্লেক্ট করে বা করার প্রয়োজন আছে? না, রিফ্লেক্ট করে না, আর যার করে তার করে। অর্থাৎ শিল্পী শিল্পী কিন্তু রিপ্রেজেন্ট করছে, আর যিনি দেখছেন তার দায় তিনি কি দেখবেন। তার যদি ভালো লাগে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না। ফলে এই মানে সাকার থেকে নিরাকারে যাওয়াটাই হচ্ছে এই জায়গার আলটিমেট গোল। আপনার দুর্গাপুজো কালী পুজো করতে করতে, ওই যে বলছেন না ঠাকুর পুজো করতে করতে মানুষকে পুজো করো, দেখেন আলটিমেটলি মানুষের মধ্যে চলে এলো, মানে একেবারে নির্জীব থেকে সজীবে চলে এলো। ঠিক তেমনি ভাবে আকার থেকে নিরাকারের দিকে চলে যাচ্ছে। ঠিক এই জায়গায় নেই কোনো কারো দায় নেই, কার যিনি বলছেন, যিনি এই প্রশ্ন করছেন তাকে কষ্ট করে বলা দরকার আপনার কোনো দায় নেই নিরাকারে যাওয়ার। আপনি যদি আকারে থাকতে চান আপনি আকারেই থাকবেন, আপনার যদি শালগ্রাম শিলায় আটকে থাকতে চান তাই থাকবেন। আপনার যদি মনে হয় না আপনি নিরাকারে গেলে আপনি আনন্দ পাচ্ছেন, আপনি নিরাকারে যাবেন, যদি সেই চর্চা না করেন যাবেন না। কিন্তু যিনি সেই আনন্দ পেয়েছেন তিনি কখনোই আর আকারে ফিরে আসবেন না। যদি কেউ নিরাকারের আকার পান, তার মানে আনন্দ পান, তিনি কি আর সাকারে বা আকারে আসতে চাইবেন? আসবেন না। ইনফিনিটি, যে ইনফিনিটিতে গেছে সে আবার ফিরে কেন এই সংখ্যায় আসবে? না, সেটাই আমি জিজ্ঞেস করতে চাইছিলাম। মনে করুন যে আগে নারায়ণের একটা মূর্তি পুজো করতো, সে শালগ্রাম শিলায় গেল, তা এটা উচিত শালগ্রাম শিলার মধ্যে আমাকে নারায়ণকেই ফুটিয়ে তুলতে হবে এমন তো কোনো ব্যাপার নেই। না 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 না, এখানে নারায়ণ হচ্ছে একটা প্রতীক মাত্র, জাস্ট একটা প্রতীক। বুঝতে হবে যে আমরা যারা মনে করুন এই উদাহরণটা দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। এইটা যারা নারায়ণ বোঝেন, আমি কি ইংল্যান্ডের নারায়ণের কথাটা বলতে পারবো? না, বুঝতে পারছেন? তার বিষয়টা হচ্ছে আমি একটা বোঝানোর জন্য আমার রিয়ালাইজেশনটা কিভাবে হয়েছে আমি সেটাই বলতে চেয়েছি। পৃথিবীতে যত ধার্মিক লোক, যারা উন্নত ধার্মিক লোক, তারা কেউ মূর্তি পুজোয় থাকেন। শুনুন, এই স্বামীজি বলছেন এক সময়, আমরা যদি মনে করি তাহলে ওনাকে সম্পূর্ণ ভাবে বলতে হবে আমরা কেউ জানি না। এক সময় বলছেন আমেরিকা থেকে আরেকজনকে শিষ্যকে চিঠি লিখছে, ওর খবর কি? আরেকজন শিষ্যের কথা বলছে, ওর ঠাকুর ঘর হলো ওর কাল, ওকে যেন তেন প্রকারের ঠাকুর ঘর থেকে বের কর, না হলে ওর মুক্তি নেই। তার মানে ঠাকুর ঘরে পুজো করতে বলছে তার কাকে? যে প্রাথমিক অবস্থায়, কিন্তু প্রাথমিক অবস্থা থেকে ছেড়ে যে যাচ্ছে তাকে আসতে হবে মানুষের মধ্যে। সে মানুষকে যেন সেই শিব জ্ঞানে জীব সেবা করে,
সেই বিষয়টাই বলতে চলে আসছে, আস্তে আস্তে মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে। আমি বলছি আমার রিয়েলাইজেশনটা এরকম ভাবে হয়েছে যে আস্তে আস্তে আকার থেকে নিরাকারে যে উনি যে ব্যাখ্যাটা দিয়েছিলেন, আমার ক্ষেত্রে মনে হয়েছে যেন আমি এরকম আস্তে আস্তে আকার থেকে নিরাকারের দিকে যাচ্ছি, কিন্তু নিরাকারের মধ্যে আমি কিন্তু আকারকে পাচ্ছি। এর মধ্যে অন্য কারোর দায় নেই আমার মতো মতো বোঝার, আমার মতো আমার সঙ্গে বোঝার, আমার মতো করে বোঝার, আমাকে সায় দেওয়ার কোনো দায় নেই। এ সম্পূর্ণ দায় আমার, আমার জিনিস আমারই, শিল্পীর দায় শিল্পীর, কারো দায় নেই। যখন যিনি দর্শক বোঝেন তার মতো করে। আচ্ছা একটা উদাহরণ দিই, ধরুন এই যে রবীন্দ্রসঙ্গীত শুনছেন, কত লোক তো রবীন্দ্রসঙ্গীত গায়, যিনি গাইছেন তিনি গিয়ে নিশ্চিন্তে উঠে চলে এলেন, আর যিনি ওনার গানটা শুনছিলেন তিনি দু চোখ ভরে তার সেই জলে ভরে জামা ভিজে গেল চোখের জলে। কেন এরকম হলো? তাহলে যিনি গাইছিলেন তিনি কিন্তু সেই বোধের জায়গায় গেলেন না, সেই উপলব্ধিতে গেলেন না, অথচ শ্রোতা কিন্তু সেই জায়গায় সম্পূর্ণভাবে সেই জায়গাতে পৌঁছে গেলেন। কাজেই যিনি শিল্পী আর যিনি দর্শক সম্পূর্ণ দুটো আলাদা মানুষ। একজন সৃষ্টি করছেন, তিনি তার মতো সৃষ্টি করছেন, আর যিনি দেখছেন দর্শক তিনি তার মতো করে দেখবেন। কোনো দায় নেই দর্শকের শিল্পীর মতো করে ভাববার, শিল্পীর কোনো দায় নেই দর্শককে তার কাজ বোঝানোর। বললাম শান্তনু দা। এই রাহুল, হ্যাঁ গৌতম দার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি। হ্যাঁ। আমি স্যার গৌতম দাকে প্রশ্ন করে, শিল্পীর সমাজের উপরের কি দায়? শিল্পকর্মে কি সমাজের প্রতিফলন থাকে? একেবারেই নয়। শিল্পীর কোনো দায় নেই, সামাজিক কোনো দায় শিল্পীর নেই। হতে পারে শিল্পী হচ্ছে সমাজের অত্যন্ত সংবেদনশীল মানুষ, কাজেই সমাজের যে কোনো কাজ শিল্পীর মনকে নাড়া দেবে, এবং শিল্পী তার দ্বারা অনুপ্রাণিত হতে পারে, দুঃখিত হতে পারে, মানে আনন্দিত হতে পারে সমাজের কাজকর্মের ফলে, এবং সেই রিপার্কেশন অনুরণন শিল্পীর অবচেতনে, সচেতন ভাবে নয় অবচেতনে তার শিল্পকর্মের মধ্যে এসে পড়তে পারে। কিন্তু সচেতন ভাবে যদি আসে তাহলে সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে। যেমন আমি একটা উদাহরণ দিই, যে আয়ারল্যান্ডের সঙ্গে যখন অন্য এতে সেই খুনোখুনি চলছিল, তখন আমাদের পিকাসো গুয়ের্নিকা বলে একটা ছবি তৈরি করেছিলেন, কিন্তু ওই গুয়ের্নিকা ছবি সারা পৃথিবীতে নাড়িয়ে দিয়েছিল অনেক শিল্পবোদ্ধাদের। সে কি এঁকেছেন উনি, এত দুর্ধর্ষ একটা ছবি এঁকেছিলেন, সেই খুনোখুনি কত কিছু, কিন্তু কখনোই স্পষ্টত তিনি যে পিকাসো যে দুঃখিত হয়েছিলেন, ভারাক্রান্ত হয়ে গেছিলেন এই কাটাকাটি মারামারি দেখে, দাবি প্রকাশ হয়েছে, কিন্তু কোনো কিছু কোনো পক্ষকে বা কোনো কিছুকে তুলে ধরেননি। মানুষের যে অবনতি, মানুষের যে দুঃখ এবং মানুষের যে হিংস্র, সেটাই ওই ছবিতে প্রকাশ পেয়েছে। সমাজের কোনো দায় শিল্পীর নেই যে সামাজিক ভাবে শিল্পের মধ্যে শিল্পকর্ম দিয়ে তাকে প্রকাশ করানো। সেই যদি হয় তাহলে বলতে পারি মোনালিসার কি দায় আছে, ভ্যান গগের রূপ অফ দ্য প্যারিসের কি দায় আছে, সানফ্লাওয়ারের কি দায় আছে। অ্যাকচুয়ালি নির্মল আনন্দ, মানে একেবারে নির্মল আনন্দ যাকে বলা হয়, প্রশান্তি, সেই আনন্দ অনুভব করবেন দর্শক। এখানে শিল্প হবে সেরকম, শিল্পকর্মের মধ্যে যদি কোনো বিশেষ বিশেষ জিনিস থাকে সেগুলো যা সমাজকে শিক্ষিত করতে বা অন্য কিছু করতে, সেটা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে পড়ে। আমি একটা জাস্ট উদাহরণ বলি, যে বিধবা বিবাহ বিষয়ক প্রবন্ধ বিদ্যাসাগরের, সেটা সাহিত্যকর্ম হিসেবে বেশ উন্নত হয়েছিল, কিন্তু ওটা ছিল সমাজকে সচেতন করার জন্য ওনার লেখা বই। হ্যাঁ, মানে উনি উদ্দেশ্য করে সমাজকে সচেতন করার জন্য লিখেছিলেন, কিন্তু তার গদ্য ভাষা সেই সময়কার অবস্থায় সেটা একটা দুর্দান্ত উন্নত একটা জায়গায় পৌঁছেছিল, কিন্তু সেটা সাহিত্যকর্ম হিসাবে সেই জায়গায় নয়। ঠিক তেমনি ভাবে আমাদের কোন শিল্প ওইরকম ভাবে কোনোদিন প্রকৃত শিল্প, অত্যন্ত ভালো শিল্পকর্ম কোনোদিন সমাজকে ওই রকম ভাবে আসে না। শিল্পীকে তো অবশ্যই নাড়া দেবে, আগেই বলেছি শিল্পীকে নাড়া দেবে। বললাম স্যার একদম প্রথম দিকে এই ছবিটা ছিল না শান্তনু, একদম ফার্স্ট ছবিটা একবার দেখাও না, একজন প্রশ্ন জিজ্ঞেস করছে, একদম ফার্স্ট ছবিটা এই লাইনের। না না এইটার না, পরের সাইডেরটা।
পরেরটা হ্যাঁ স্যার, এটা একজন জিজ্ঞেস করছে, একজন এই ছবিটা যদি একটু এক্সপ্লেন করে দিবেন। এটা একটা গ্রিলে, রাস্তায় একটা গ্রিলে, এটা বোঝা যাচ্ছে তো দুটো চোখ নাক এসব বোঝা যাচ্ছে, এটা তো স্পষ্ট ছবি। এটা একটা গ্রিলের উপরে সাদা গ্রিল ছিল, সেই গ্রিলের উপরে মনে হয় ওই কালো দাগ এবং পিচ, হ্যাঁ পিচ গলে ওই রাস্তার ধারে লাগানো ছিল। এই যতদূর সম্ভব রবীন্দ্র সদনের পাশে আমরা যেটা দিয়ে ভিক্টোরিয়ার দিকে যাই ওরকম রাস্তাটা গ্রিলের উপরে এরকম লাগানো ছিল। মানে এত ছোট জায়গা, ওই তাকাতে তাকাতে হঠাৎ মনে হলো যে দৃষ্টি যেন এইরকম। হ্যাঁ, এটা আর এক্সপ্লেন করার কিছু নেই, সাধারণ এইরকমই ছবি। মানে জায়গাটা বললাম যে এই জায়গা থেকে তোলা, আর নিচে বিশেষ কিছু পাইনি বলেই আমাকে কম্পোজিশনটা এরকম ভাবেই রাখতে হয়েছে। আপাতত আর কোনো প্রশ্ন নেই স্যার। আর কোনো প্রশ্ন নেই? আর যদি জিজ্ঞাসা, অনেক কিছু চেষ্টা করেছি, আবার অনেক কিছু বলতেও পারিনি। যাই হোক, সকলকে ছবিগুলো কি লেন্সে তোলা, যদি একটু বলে দিতে পারতেন। হ্যাঁ হ্যাঁ বলা একদম খুব সুন্দরভাবে বলবো। এগুলো না আমার একটা কম্প্যাক্ট ক্যামেরা আছে, তাহলে কোনো লেন্স চেঞ্জ করা যায় না, তাই কোন লেন্স চেঞ্জ করেছি বলতে পারবো না। এটা একটা লুমিক্স ক্যামেরা, লুমিক্স FZ35, সেই ক্যামেরায় আমার এই ছবিগুলো প্রায় সব ছবি তোলা। দুটো একটা মনে হয় নিকন FM2 তে অনেকদিন আগে আমি ছবি তুলেছিলাম, যেটা ফিল্মে তুলেছিলাম, তুলে স্ক্যান করে করা আছে। এর মধ্যে একটা বা দুটো হবে, বাকি সব আমার এই নর্মাল সাধারণ কম্প্যাক্ট ক্যামেরায় তোলা। বেশ, আপনাদের সবাইকে বলা যে একটাই কথা বলবো যে গেজেটস এর দিকে, মানে কি ক্যামেরা আসলে যার যার আছে, কিন্তু আমরা যেহেতু আর্ট নিয়ে কথা বলছি সেহেতু সেখানে এটাই বড় কথা যে আপনি কিভাবে দেখছেন, কিভাবে আপনি দেখতে চাইছেন, এটা বড় কথা। কত ক্যামেরা আছে, কত লেন্স আছে, কি আছে, তার কত দাম, এসব নিয়ে আলোচনা বাদ দিয়ে দিন, আর স্যালনে পার্টিসিপেট করুন। কিন্তু এটা করতে করতে নিজেরকে চিনুন। নিজেকে চিনতে চিনতে দেখবেন একটা সময় এমন হবে, তখন মনে হবে যে না, আমার মনে হয় এখনো হয়তো স্যালনে পার্টিসিপেট না করলেও হয়, আমি নিজের মতো নিজের রাস্তায় চলি। যে সব ছবি তো আর আমার স্যালনে সব জায়গায় হবে না। যেমন ধরুন আপনাদের যে ছবিগুলো দেখালাম, আমার মনে হয় কোনো ছবি আমার স্যালনে যে গিয়েছে বলে মনে হয় না। হ্যাঁ, মনে হয় না যে কোনোটা ছবি আমি পাঠিয়েছি কখনো। হয়তো অবস্থা কম খারাপ ছিল আর্থিক ভাবে, যে পাঠানোর মতো নয়, সেই জন্য হয়তো পাঠাইনি, এটাও একটা ঘটনা। আবার পাঠানোর মতো ইচ্ছাও হয়নি তার পরবর্তীকালে। আমি আগেই বললাম যে জাজেরা বসে থাকবেন, প্রত্যেকটা জাজই আলাদা, কাজে জাজেরা নিজেদের মতো বিচার করবেন, এটাকে মেনে নিয়েই পাঠাতে হবে আপনাকে। আজকে আমি যদি জাজের টেবিলে বসি, আমার আপনার সব ছবি ভালো লাগবে হতে পারে না। আমি যে ছবিগুলো দেখালাম, আপনি যদি জাজ হন, আপনার আমার সব ছবি ভালো লেগেছে হতে পারে না। এর মধ্যে আপনি বাঁচবেন কোনটা আপনার বেশি ভালো লাগলো, কোনটা কম ভালো লাগলো। ঠিক তেমনি ভাবে যাদেরা যখন তাদের সামনে আসবে, তাদেরও তো বলে দেওয়া হয় যে এখানে 1000খানা ছবি আছে, আপনি 100টা ছবি বাঁচুন। তাহলে নিশ্চয়ই আমাকে 900টা ছবি বাদ দিতে হবে। তাহলে 900টা ছবি সেই জাজ তার নিজের ইচ্ছা মতো, তাদের যে চর্চা, তাদের যে মনন, সেই হিসাবে তার ভালো লাগাটাকে তিনি বাঁচবেন। আপনাকে জাজের চেয়ারে বসিয়ে দিলে আপনিও কিন্তু ঠিক ওই রকম ভাবেই বাঁচবেন। কাজে জাজেদের বেছে নেওয়াটাকে সম্মান জানাতে হবে, নিয়ে স্যালনে যেতে হবে। কোনো মানে কাউকে কোনো দোষারোপ নয়। যদি দোষারোপ করেন তো নিজেকে করুন যে আমার ছবিটা ভালো হয়নি তাই ওটা রিজেক্ট হয়েছে, দেখবেন আপনার ছবি আপনা থেকেই ভালো হয়ে যাবে। আর তো কোনো প্রশ্ন নেই রাহুল? না, আর নেই, আর নেই। বেশ, কোনো প্রশ্ন নেই? আপনাদের কোনো প্রশ্ন নেই? না, আর তো প্রশ্ন নেই। বেশ বেশ, ঠিক আছে চমুদা, অনেক ধন্যবাদ। আপনি আপনার অনেক মূল্যবান ধন্যবাদ সময় আপনাদের। আমাদের সাথে শেয়ার করলেন, আমরা সমৃদ্ধ হলাম এখানে। চেষ্টা করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা মিটিংটা শেষ করছি আজকে। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট সকলকে। সকলকে। হ্যাঁ, আপনার বলতে